আমি এখনো দাঁড়িয়ে আছি আর ওনাকে দেখে যাচ্ছি। কেন জানি অদ্ভুত লাগছে দেখতে। উনি আমার সামনে হাত দিয়ে চুটকি বাজিয়ে বললেন। কি হয়েছে ভূতনি? আমি অবাক হয়ে বলি, এটা আপনি তো? হ্যাঁ, আমি তোমার স্বামী। এখন চলো। কোথায় যাব? প্রেম করতে যাব, চলো। কি? গাধি, ভূতনি, ভার্সিটিতে যাবে না? হ্যাঁ যাব তো, কিন্তু হেঁটে যাব কেন? উনি আমার দিকে কিছুটা ঝুঁকে বলে। তোমার মনে হয় তোমার স্বামী তোমাকে হাঁটিয়ে নিয়ে যাব? আমি কোমরে হাত দিয়ে বলি, নিশ্চয়ই কোলে করে নিয়ে যাবেন না? উনি মাথা চুলকিয়ে, প্রশ্নই আসে না। সেদিন তোমাকে কোলে নিয়ে আমার কোমরের ব্যথা এখনো যায়নি। ওনার কথা শুনে আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আবার বলে ওঠে। হা করে থেকো না, মুখে মাছি ঢুকে যাবে। আমি নিজেকে ঠিক করে বলি, আমি কি সত্যি এত মোটা? আরে না, আমি মজা করছিলাম। এক বস্তাও হবে না। বাতাসের আগে চলো তুমি। কি বললেন আপনি? আমার আগে জানা উচিত ছিল তুমি কানে কম শোনো। এক কথা 10 বার বলা লাগে তোমায়। আমি আর কথাই বললাম না, নিচে তাকিয়ে রইলাম। আচমকা উনি আমার হাত টেনে একটা রিকশায় উঠিয়ে দিলেন। অতপর নিজেও বসে পড়লেন। ব্যাপারটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমার বুঝতে একটু সময় লাগলো, কিন্তু বলতে হবে, ওনার এমন কর্মকাণ্ডে আমি নির্ঘাত পাগল হব। আমি রেগে ওনার দিকে তাকিয়ে আছি। উনি রিকশাওয়ালাকে বললেন, মামা, মামা চলুন। চলুন। অতপর আমার দিকে তাকিয়ে বললেন। কি হলো? আমিও এটাই জিজ্ঞাসা করছি, কি হলো এটা? আপনি এভাবে আমাকে রিকশায় কেন উঠালেন? আর আপনার এই অবস্থা কেন? আচ্ছা, আপনি কি আমাকে কিডন্যাপ করে মেরে ফেলার প্ল্যান করছেন? আমার কথা শুনে রিকশাওয়ালা থেমে যান। উনি অবাক চোখে আমাদের দেখছে। হুট করেই রিকশা থেমে যাওয়ায় আমি বুঝতে পারি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি। উনি চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা শুকনো ঢোক গিলে একপাশে চুপটি করে বসে পড়ি। উনি রিকশাওয়ালাকে বললেন। কিছু হয়নি মামা। স্বামী স্ত্রীর মধ্যে শুধু একটু ঝগড়া হয়েছে। আপনি চলুন। রিকশাওয়ালা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আবার রিকশা চালাতে শুরু করে। আমি জানি এখন খুব বড় একটা ঝাড়ি খেতে চলেছি। হাত পা খিচে চোখ বন্ধ করে বসে আছি আমি। কিন্তু এতক্ষণ হবার পরও উনি যখন আমায় ধমক দেননি, তখন আমি একটু সাহস করে ওনার দিকে তাকাই। দেখি উনি এখনও রেগে তাকিয়ে আছেন আমার দিকে। আমি কাঁপা কাঁপা গলায় বলি, সরি। উনি আমার থেকে মুখ সরিয়ে নেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু হঠাৎ উনি আমার কানে ফিসফিসিয়ে বলে। আগে বাসায় চলো, তখন দেখাচ্ছি তোমায়। পাবলিক প্লেস বলে বেঁচে গেলে এখন। আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ এখন উনি আমায় কিছু বলবেন না। তাহলে আর বাসায় যেতে যেতে উনি ভুলে যাবেন, আমি নিশ্চিত। আমি এবার ওনার দিকে তাকিয়ে বলি, আচ্ছা, আপনি এসব পড়ে আছেন কেন? তুমি না উপকার চেয়েছো, তাই। কিন্তু তোমার উপকার করতে গিয়ে আমার বাঁশ খেতে হচ্ছে। ওনার কথা শুনে খুব হাসি পাচ্ছিল, তবুও নিজেকে সংযত রাখি। বুঝতে পারছি বেচারার ওপর ঝড় বৃষ্টি সব বয়ে যাচ্ছে। আমি আবার বলি, যাক, আপনাকে কেউ না চিনে তাই। তো কি করব? গাড়ি করে যাবে না? স্কুটি চালানো ঠিকমতো শিখতে পারলে না? আর কোনো চয়েস রেখেছিলে তুমি? ব্যাস, এর চয়েসটা কিন্তু ছিল। এই কথা শুনে উনি আবারও আমার দিকে চোখ রাঙান। আমি আবারও চুপ হয়ে যাই। উনি দাঁতে দাঁত চেপে বলেন। এত লোকের ধাক্কাধাক্কিতে তোমাকে আমি অটাই করে নিয়ে যেতাম। হ্যাঁ, ঠিক বলেছ। নিলে ভালোই হতো। একটু শিক্ষে হতো তোমার। আমি আর কথা বললাম না। উনি বেশ রেগে আছে। প্রায় অনেকক্ষণ পর হুট করেই জ্যামে আটকা গেলাম। এই সময় গরম লাগার কথা না, তবুও জ্যামের কারণে খুব গরম লাগছে। অবস্থা খুব খারাপ হচ্ছে। আমি শুধু ওনাকে দেখছি, উনি কিভাবে সহ্য করে আছে। হয়তো এভাবে গরমে বসে থাকার অভ্যেস নেই ওনার। আমি সাথে না থাকলে নিশ্চয়ই হেঁটে চলে যেতেন। আমি ওনাকে পানির বোতল দিয়ে বলি, পানি খাবেন? হুম, দাও। একদম বোতলে মুখ লাগিয়ে খাবেন না কিন্তু।
উনি শান্ত গলায় বলেন, আমি তোমার মতো না বুঝলে দাও। আমার মতো হতেও পারবেন না, নিন। ওনার কাছে পানির বোতলটা দিলাম। উনি মাস্ক খুলতে যাবে, আমি সাথে সাথে হাত দিয়ে ওনার গাল ধরে নিজের দিকে ঘোরাই। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি হলো? আমি কাঁপা কাঁপা গলায় বলি, নীতি। উনি অবাক হয়ে বলেন, নীতি কোথায়? আমি ওনার গাল থেকে হাত সরিয়ে বলি, ওখানে গাড়ির মধ্যে থেকে আপনাকে দেখেছে, নিশ্চিত চিনতে পেরেছে। আরে চিল, পারবে না, অনেক দূর থেকে দেখেছি। না পাক, কিন্তু আমাকে তো দেখেছে, তাও একটা ছেলের সাথে, সেটা আপনি হোক বা অন্য কেউ। তো কি হয়েছে? আপনি জানেন ওরা আমাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করবে? এক্কেবারে মনে হবে যেন আমি কোনো অপরাধী। কেন করবে? কে জানে, শত্রুতা তো আপনার থেকেই শুরু হয়েছে। এর মধ্যে নীতি বারবার উঁকি মারছে আমার সাথে, এটা কে দেখার জন্য। কে বলেছিল তোমাকে চড় মারতে? তুমি জানো, সেদিন প্রথম আমি কোনো মেয়ের হাতে চড় খেয়েছি। আমি ওনার মুখের দিকে তাকিয়ে, কি এর আগে সত্যি কোনো মেয়ে আপনাকে চড় মারেনি? আমি প্রথম এই বিশ্বজয় করলাম তাহলে? আমার কথায় উনি অবাক হয়ে তাকিয়ে আছে। তার সাথে রিক্সাওয়ালাও জ্যাম ছুটে যায় এর মধ্যে। নীতির গাড়ি আর দেখা যায় না। আমরা দুজন ভার্সিটিতে চলে এলাম। প্রথমে আমি ঢুকে ভার্সিটিতে, তাও খুব ভয়ে ভয়ে, যেন তাদের চোখে ধরা না পড়ি। ভালো মতোই ক্লাসে চলে যাই। ক্লাস এখনও শুরু হয়নি। সিঁড়িতে ইতির সাথে দাঁড়িয়ে কথা বলছি। ইতিকে এখনও বিয়ের ব্যাপারটা বলিনি, তাই কেমন কেমন লাগছে আমার। ইতির সাথে কথা বললেও আমার চোখ ভার্সিটির গেটে, কারণ উনি এখনও আসেনি। হঠাৎ চোখ পড়ল, উনি আসছেন, তার সাথে নাহান ভাইয়া। মুখের মাস্কটা নেই আর সানগ্লাস বদলে এসেছে। বেশ স্টাইল নিয়ে ঢুকলেন, কারণ তিনি আসার পর সব মেয়েদের নজর তার দিকে। কিন্তু কেন, কি আছে তার মাঝে? আমার তো আজ পর্যন্ত এটা চোখে পড়ল না। ওনাকে দেখছিলাম, কেউ হঠাৎ আমার সামনে চুটকি বাজালো। তাকিয়ে দেখি নীতি। তাকে দেখে একটা শুকনো হাসি দেই। নীতি বলে ওঠে, কত ছেলের দিকে নজর তোমার? আমি অবাক হয়ে যাই নীতির কথায়। ইতি বলে ওঠে, এসব কি বলছো তোমরা? টিনা বলে ওঠে, তুমি চুপ করো, আমাদের মাঝে না আসাটাই তোমার জন্য ভালো। ইতি আবার কিছু বলতে যাবে, আমি ইশারায় ইতিকে না বলি। সে চুপ হয়ে যায়। আমি নীতিকে বলি, আপু তুমি এসব কি বলছো? এমন ভাব করছো যেন কিছু জানোই না। দেখলাম তো রিক্সায় একটা ছেলের সাথে, তার মধ্যে তুমি নাকি বিবাহিত। তাহলে অন্য ছেলের সাথে কি করছিলে? ইতি আবার রেগে বলে ওঠে, বিবাহিত তার মানে নিশ্চয়ই ওটা ওর বর ছিল, তাই না? নীতি ইতির গাল চেপে ধরে বলে। হ্যাঁ, আমিও ভেবেছিলাম, কিন্তু বলেই ইতিকে ছেড়ে আমার দিকে আসে, আমাকে বলতে থাকে, স্বামীকে এত লুকিয়ে আনে কে বলতে পারো? তারপর তোমার স্বামী হলেও তোমাকে দিতে কেন আসলো না? হোয়াট এভার, তোমার জীবন, এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে বলেই আমার হাত মুচড়ে পিছনে ঘুরিয়ে নিয়ে বলতে থাকে, আমার আহির দিকে চোখ তুলেও তাকিও না, খুব খারাপ হবে। বলেই আমাকে ছুঁড়ে ফেলে দেয়। আমার হাত ব্যথায় ফুলে ওঠে, তার সাথে লালও। আমি ভারী গলায় বলি, আপু আমি কি করেছি? টিনা বলে ওঠে, বাহ, এতে দেখছি ভাজা মাছ উল্টে খেতে পারে না। যেমনভাবে আহিকে দেখছিল, দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে তাকে গিলে খাবে। ভার্সিটির সব মেয়ে তাকিয়ে আছে তোমাদের আহির দিকে, তাদের কেন কিছু বলছো না? নীতি বাঁকা হাসি দিয়ে বলে, সবার দেখা আর ওর দেখার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ ওর চোখ অন্য কিছুই বলছিল আমায়। এরপর যেন আহির কাছেও তোমায় না দেখি। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছি। এখন নিজের স্বামীকে দেখতেও তাদের অনুমতি লাগবে আমায়? তারা আরও কিছুক্ষণ আমাকে শাসিয়ে চলে গেল। আমি কিছু না বলে ক্লাসরুমে চলে গেলাম। হুট করেই ইতি দৌড়ে আসে ক্লাসরুমে। অতঃপর আমার হাত ধরে টেনে হিঁচড়ে তার সাথে নিয়ে যায়। আমি শত জিজ্ঞাসা করার পরও কিছুই বলছে না। মুখে একটাই কথা, অনেক বড় কাহিনী দেখলে বুঝবি,
চল আমার সাথে। এরপর আমি আর কিছু জিজ্ঞাসা করিনি, ওর পিছু পিছু যেতে থাকি। ইতি আমাকে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছে। খুব ভিড় ওখানে, তার মানে নিশ্চয়ই বড় কিছু হয়েছে। আসলেই অনেক বড় কিছু। ভিড়ের মধ্যে ঢুকে আমি তো হতবাক হয়ে গেলাম। আইহান মারাত্মক রেগে আছে, তার সাথে আকাশ ভাইয়াও। তার সামনে নীতি কাঁদছে, কিন্তু আনিকা চুপচাপ দাঁড়িয়ে আছে, তবে বেশ ভয় পেয়ে আছে। আইহান চেঁচিয়ে বলে ওঠে, কি হলো, কথা বলছিস না কেন? অ্যানসার মি নীতি, ড্যামেট। বলেই হাতে থাকা ফোনটা ধুম করে আছাড় মারে। আমি ভয়ে চোখ বন্ধ করে ইতির হাত খিচে ধরে নিলাম, কিন্তু আমি হলপ করে বলতে পারি ওই ফোনটা ওনার না। নিজের ফোনের প্রতি যে ভালোবাসা ওনার, কখনো নিজের ফোন ভাঙবে না। এটা মনে হয় আকাশ ভাইয়ার, কারণ চোখ খোলার পর তার অসহায় মুখ দেখলাম আমি। ভাঙা ফোনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছেন। ভাঙা ফোনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছেন। হয়তো ওনার রেগে যাওয়াতে তিনিও প্রচুর ভয় পেয়েছেন, তাই কিছু বলার সাহসই পাচ্ছেন না। আইহান এবার নীতির কাছে যায়, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, নীতি, কথা বল। এরকমটা কেন করলি তুই? কেন এত বড় মিথ্যে ছড়িয়ে দিলি? বল। আমি আস্তে আস্তে ইতিকে জিজ্ঞেস করি, কোন মিথ্যে রে? ইতি ফিসফিসিয়ে বলে, আরে ওই রিলেশনশিপ পোস্টের। নীতি এটা আহিয়ান ভাইয়াকে না বলে পোস্ট করেছে। এতে ভাইয়া খুব ক্ষেপে গেছে। তার মানে এসব মিথ্যে ছিল। খুব খুশি লাগছে, ইচ্ছে করছে আমি গিয়ে দুটো চড় মেরে আসি, কিন্তু এটা তো আর করা যাবে না। আচ্ছা, উনি কি মেরেছেন নাকি নীতিকে? না হলে এভাবে কাঁদছে কেন? আমি ইতিকে আবারও জিজ্ঞাসা করি, মেরেছে নাকি এভাবে কাঁদছে কেন? আরে এটা ন্যাকা কান্না, তুই বুঝবি না। সব আহিয়ান ভাইয়ার সিম্প্যাথি পাওয়ার ধান্দা, কিন্তু আহিয়ান ভাইয়া এত সহজে মেনে নিবে না। আর আকাশ ভাইয়া? উনিই তো আগে জানলেন। কি লোক রে তারা, এতদিন নাকি জানতই না। ভাবা যায় এইসব। যাই হোক, আকাশ আজ এইসব দেখে আহিয়ান ভাইয়াকে বলেছে, আর তারপরেই ভাইয়া ডোজ দিতে শুরু করলো। আনিকা আগে ভাগে বলে দিয়েছে, মজা করেছে, তাই আকাশ কিছু বলেনি। ও আচ্ছা, কিন্তু একটা কথা, আকাশ ভাইয়ার প্রতি ইতির এত ইন্টারেস্ট দেখে কেমন একটা খটকা লাগলো। কি? না, পরে বলবো, এখন এখানকার কাহিনী দেখি। ইতি নেকা কান্না করে কেঁদেই যাচ্ছে। আইহান এতক্ষণ রেগে থাকলেও এখন একটু শান্ত হয়েছে। উনি এবার শান্ত গলায় বললেন, নীতি, কান্না থামা। তুই এরকম মজা না করলেও পারতি। নীতি কেঁদে কেঁদে ঢং করে বলল, আমি মজা করি না আহি। বলে কি মেয়েটা, মজা করে নি মানে? তাহলে কি ইচ্ছে করে দিয়েছিল নাকি? এমনিতেই আজকে আমার সাথে ঘটা ঘটনার পর আমার বুঝতে বাকি নেই ওনার প্রতি নীতির অফুরন্ত ভালোবাসা আছে, কিন্তু ওনার কি আছে? নীতির কথায় আমি সহ যারা দাঁড়িয়েছিল তারা সবাই অবাক, শুধুমাত্র আইহান ছাড়া। উনি হাতের বুড়ো আঙুল দিয়ে কিছুক্ষণ কপাল ঘষে বলেন, আমার লাইফে কোনো মেয়ের জায়গা নেই, অ্যান্ড ইউ নাও ইট ভেরি ওয়েল। বলেই ওখান থেকে চলে গেলেন। নীতি দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিল। আকাশ ভাইয়া আইহানের পেছনে গেল, বাকি সবাই নীতিকে সামলাতে থাকে। আমি একবার যেতে গিয়েও যাইনি, ভাবলাম একা থাকা দরকার, কিন্তু ওনার লাইফে কোনো মেয়ের জায়গা নেই বলতে উনি কি বোঝালেন? আমার কথা নাকি অন্য কিছু? ভার্সিটি ছুটির পর পুরো ক্যাম্পাস খুঁজেও ওনাকে পেলাম না। আকাশ ভাইয়াকে বা ওনার কোনো বন্ধুকে চোখেই পড়েনি। অতঃপর বাইরে বের হয়ে গেলাম, না, রাস্তায় কোথাও উনি নেই। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর ওনাকে খুঁজছি। হঠাৎ কারো চেনা গলা পেয়ে দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে কেউ বলে উঠল, এই ভূতনি। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। নেক্সট পার্টে কী ঘটতে চলেছে তা জানতে অবশ্যই পরের পার্ট দেখতে হবে। যতক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর ওনাকে খুঁজছি। হঠাৎ কারো চেনা গলা পেয়ে দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে কেউ বলে উঠল, এই ভূতনি। আমি সাথে সাথে পিছনে ঘুরে তাকিয়ে দেখি উনি একটা রিকশায় বসে আছেন।
তার মুখে মাস্ক নেই, তার কারণ তিনি সিগারেট খাচ্ছেন। বিয়ের দিনের পর আজ দ্বিতীয়বার তাকে আমি সিগারেট খেতে দেখলাম। একটা তার হাতে, কিছুক্ষণ পর পরই সেটা মুখে দিচ্ছে, আর আমার দিকে তাকিয়ে আছে। রিকশার নিচেও কয়েকটা পড়ে আছে, তার মানে উনি এতক্ষণ ধরেই এগুলো খাচ্ছিলেন। এত সব উনি কীভাবে খান ভেবেই আমার মাথা ধরছে। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি কি ভাবছি। রিকশার হুড দেওয়ার যার অর্থ উনি লুকিয়ে এখানে এসব খাচ্ছিলেন, এটা ওনার স্বভাব না, কারণ উনি সব সময় এসব খায় না। হয়তো রেগে গেলে খেয়ে থাকেন, যেমনটা আজ হলো। উনি আমার নিশ্চুপতা দেখে বলে উঠলেন। এই ভূতনি, কি ভাবছো ভূতনি? আমি একটু গম্ভীর গলায় বলি, এখানে কি করছেন? ক্লাস করেননি কেন আজ? এখানে বসে এইসব হাবিজাবি খাচ্ছেন না? মন চায়নি করতে, তাই বসো এখানে, বাসায় যাবে তো? বলেই একটু সরে বসলেন তিনি। আমি এই রিকশায় করে যাব না। কেন? আপনি এখানে বসে এসব খেয়েছেন, পুরো রিকশায় এখন এসবের গন্ধ। আমার ভালোই লাগে না, এই গন্ধ মাথা ঘোরায়। উনি হাতের অর্ধেক সিগারেট ফেলে কিঞ্চিত হেসে নিচে নামে, অতঃপর রিকশাওয়ালাকে টাকা দিয়ে বলে, এই নিন আপনার ভাড়া। বলেই আমার হাত ধরে হাঁটতে থাকে। খুব অস্বস্তিকর লাগছে আমার, কখনো এভাবে কারোর হাত ধরে রাস্তায় হাঁটিনি, তার মধ্যে উনি। কোনো হুঁশ নেই, যেভাবে আমার হাত ধরে রেখেছে মনে হচ্ছে আমি কোথায় পালিয়ে যাব। কোনো কথা ছিল না বলে এমনিই বলি, কোথায় গিয়েছিলেন আপনি? না, তাহলে ভাড়া দিয়ে এলেন যে? এতক্ষণ বসেছিলাম ওনার রিকশায়, আমার জন্য উনি রিকশা নিয়ে বের হতে পারেনি, তাই। ও, আপনার শরীর থেকে গন্ধ আসছে এসবের, ছি। উনি কিছুই বললেন না। আমি আবার বলে উঠি, আচ্ছা একটা কথা বলি। উনি এবার বলে ওঠেন, তুমি একটা কথা কখন বলো? একটা জিজ্ঞেস করলে তো 10টা বলো। আমি মুখ ফুলিয়ে রইলাম। উনি একটা রিকশায় দাঁড় করিয়ে সেখানে আমাকে বসিয়ে দিল, অতঃপর নিজে বসে বলতে লাগলো, কি বলবে বলো, না হলে তোমার পেট ব্যথা করবে। যেই লেভেলের বাচাল তুমি। ওনার কথাটা কেন জানি খুব গায়ে লাগলো। রাগ হচ্ছে খুব, কথা বললাম না আর ওনার সাথে। উনি কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলেন না, হয়তো বুঝেছেন আমি রেগে আছি। বাসায় চলে এলাম। ওনাকে দেখে মনে হচ্ছে না একটু আগে উনি এত রেগেছিলেন। প্রতিদিনের মতো আজও আমাকে পড়তে বসালেন। আমি এখনও কথা বলিনি ওনার সাথে, শুধু হ্যাঁ কিংবা না বলেছি। পড়ার শেষে উনি আমাকে বলেন, আজ আমার সাথে ঝগড়া করে মনোবরোধ রেখেছ, ভালো কথা, কিন্তু সেটাই একটা লাভ হয়েছে। খুব ভালো করলে পড়লে আজ। প্রতিদিন এমনটা করো, তাহলে পড়ালেখা ভালো হবে, বলেই নিচে চলে গেলেন। রাগে আমার শরীর জ্বলছে। উফ, এই লোকটা এমন কেন? দেখেছে আমার রাগ হচ্ছে, তাও এমন করছে কেন? আজ স্কুটি নিয়ে বের হইনি। ভার্সিটি থেকে এসে কতক্ষণ শুয়েছিলেন, আমিও বলিনি কিছু। রাতে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, আমি আপুর পাশে বসে আছি। এর মধ্যে হঠাৎ ওনার একটা কল আসে। উনি ফোনের দিকে তাকিয়ে খাবার না খেয়েই উঠে যান। বাবা এসব দেখেই বলে ওঠেন, আহি, খাবার শেষ করে ওঠো। বাবা আমার খাওয়া শেষ, আর খাবো না বলেই উনি চলে যান। কিছুক্ষণ পর আমিও উঠে ওনার পিছু পিছু যাই। এসে দেখি উনি ঘরে নেই। আমি বেলকনিতে একটু উঁকি দিয়ে দেখি উনি দোলনায় বসে আছে, হাতে সিগারেট। আমার কেন জানি মনে হচ্ছে একটু আগে নীতির সাথে কথা বলেছেন উনি। আমি একটু একটু করে ওনার কাছে গেলাম। আমার উপস্থিতি উনি অনেক আগেই পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। উনি বলে ওঠেন, তুমি এখানে কেন আসলে? তোমার মাথা ঘোরাবে শেষে। আপনি খাবার না খেয়ে এসব কেন খাচ্ছেন? আবার কিছু হয়েছে? না, কি হবে? নীতি আপু কল করেছিল আবার? হুম। কি বলল? একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, নীতি বুঝতে চাইছে না, পাগলামি করছে। আপনি আমাকে বিয়ে না করে নীতি আপুকে করতে পারতেন। উনি আমার দিকে তাকিয়ে, তোমার কাছে কিছু জানতে চেয়েছি আমি। আচ্ছা, আপনি তো আমায়
কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছেন। তাহলে তো আপনি... পুরো কথা শেষ করার আগেই সামনে তাকিয়ে দেখি উনি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চুপ হয়ে যাই। উনি উঠে আমার কাছে এসে আস্তে করে বলেন, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আবার অনেক পথ আছে, তার জন্য নীতির দরকার নেই, বুঝলে? ওনার ধমকে চুপ হয়ে গেলাম। কিন্তু একটা কথা আমার মাথায় আছে, সেই সকাল থেকেই ঘুরছে। তখন ঝগড়ার কারণে বলতে পারিনি, তাই এখন ওনাকে জিজ্ঞেস করি, আপনার জীবনে কোনো মেয়ে ছিল? আমার কথায় উনি চমকে যান, ভ্রু কুঁচকে বলে ওঠে, এই কথা কেন বললে? না, আপনি তখন নীতি আপুকে যে বললেন আমার আমার লাইফে কোনো মেয়ের জায়গা নেই, অ্যান্ড ইউ নো ইট ভেরি উইল, এটার মানে কি? কিছু না। বলেই উনি যেতে লাগলেন। আমি ওনার কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে বলি, বলুন না প্লিজ, প্লিজ। আচ্ছা, কোনো মেয়েকে ভালোবাসতেন আপনি? আমার কথায় উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, অবশ্যই আছে। উনি খানিকক্ষণ দেওয়ালে মাথা ঠেকে চোখ বন্ধ করে আমাকে বলল। তাহলে হয়তো সে আমার ভালোবাসা ছিল না। আমি ওনার কথা শুনে অবাক হয়ে বলি, কে সে? ছিল একজন, অনেক পুরনো কথা, বাদ দাও। বলেই রুমে চলে এলেন। আমি ওনার পিছু পিছু খোঁচাতে খোঁচাতে বলি, এই বলুন না প্লিজ, আমি শুনবো, বলুন না। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, প্রেম ভালোবাসার প্রতি এত ইন্টারেস্ট কেন তোমার? তুমি দিন দিন পাকনা ভূতনি হয়ে যাচ্ছ। আমি রেগে বলি, রাখুন তো আপনার উপাধি দেওয়া, আগে বলুন কে সে? আরে সেরকম কেউ নেই ভূতনি। তাহলে বললেন যে? সেটা শুধু ওই বয়সে আমার অ্যাট্রাকশন ছিল, আর কিছু না। আমি ভ্রু কুঁচকে বলি, ওই বয়স মানে কত বছর আগে? অনেক। আপনার বন্ধুরা জানে? তারা তখন আমার সাথে ছিল, জানে বই কি, তার জন্য আমার সেবার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল। আরে ভূতনি, সে তো তখন আমার ক্রাশ ছিল, তাই তার বিয়ে হওয়াতে আমি একটু ডিপ্রেশনে গেছিলাম, বুঝলে? বাহ, ক্রাশ! সেই বয়সে ক্রাশও খেলেন? উনি আমার দিকে তাকিয়ে বলে, এমনভাবে বলছো যেন তুমি খাও না। মুখ ভেঙচি দিয়ে বলি, না। আমার প্রতি ক্রাশ খাওনি তুমি? আপনার প্রতি ক্রাশ, তাও আমি? কি আছে আপনার যে ক্রাশ খাবো? হুম হুম। দাঁতে দাঁত চেপে বলে, কি বললে তুমি? না না, কিচ্ছু না। আপনার লাভ স্টোরি বলুন। উনি আমার মাথায় বাড়ি মেরে, আরে ভূতনি, সেটা কোনো লাভ স্টোরি ছিল না, বুঝলে? আপনি বললেই হতো। যদি এমন হতো তাহলে আজ এখানে তুমি থাকতে না, বুঝলে? কেন? সেটা তোমার মতো ভূতনির মাথায় ঢুকবে না। কিন্তু একটা কথা শোনো, আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, আর ভালোবাসার সম্পর্কে কোনো ধারণা নেই আমার। এটার অনুভূতি কেমন জানি না। সমস্যা কি? নীতি আপু এক পায়ে দাঁড়িয়ে আছে, প্রেম করে অনুভূতি বুঝে নিন। কেন? প্রেম আর ভালোবাসা কি এক? আমি কিভাবে বলবো? অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করুন। কাকে করব বলো? আমি কিভাবে বলবো? একটা কথা জানো তুমি, একমাত্র মেয়ে যে কিনা তার বরকে ভাগ বসাতে দিতে চাইছো। আপনার মতো বর? উনি আমার পাশে বসে বলে, আমার মতো বর মানে? তুমি জানো কত মেয়ে পাগল আমার জন্য? ঠিক করেছি, আর একটা দেব। বলেই আবার চিমটি কাটলো। আমি ওনার চুল টানলাম। উনি বলে উঠলেন, ভূতনি, তুমি আমার চুলের স্টাইল নষ্ট করে দিলে। ঠিক করেছি, আম্মু, আবার করব। আপনি আমাকে বলেই মারলেন। হাত দিতে গেলাম। উনি আমার হাত ধরে ফেললেন, অতঃপর বললেন, এখন আমি দেখাচ্ছি। বলেই দাঁত বের করে হেসে এক হাত দিয়ে আমার চুলগুলো উল্টো পাল্টা করে দিলেন। সারা রাত এভাবে মারামারি করলাম ওনার সাথে। দেখতে দেখতে আজ 1 মাস কেটে গেল। মা আপুর সঙ্গে আমার সম্পর্ক আরও ভালো হলো, বাবার সাথেও অনেক ভালো। উনি এখন কথা বলে আমার সাথে। আর আইহান, ওনার সাথে আমার থেকেও এখন বেশি ঝগড়া লাগে।
অথচ ঝগড়ার কোনো কারণ নেই, তবুও লাগে। বিশেষ করে আমি ঝগড়াটাই লাগাই, ভালোই লাগে তার সাথে ঝগড়া করতে। সেটা এখন আমার অভ্যেস হয়ে গেছে। আজ প্রথমবার একা একা স্কুটি চালিয়ে ভার্সিটিতে এসেছি। এতদিন অনেক কষ্ট করে উনি আমাকে শিখিয়েছেন, কিন্তু আজ আমার সাথে আসেনি। ভার্সিটিতে আসার পর ইতির সাথে দেখা। আমার স্কুটি দেখে তার ভারী পছন্দ হলো। ইতিকে এখনও বিয়ের কথা বলিনি। আসলে কোথা থেকে শুরু করব ভেবেও পাইনি। কি বলবো, কি করে বলবো বোঝাতে পারিনি, তাই আর বলা হয়নি। নীতি এই 1 মাস ভার্সিটিতে আসেনি। যেদিন আইহানের রাগের কারণে এখনও আসেনি, কারণটা হলো সেই কথা এখনও ভার্সিটির কেউ ভোলেনি। এই 1 মাস আমার কাছে কাটানো সবচেয়ে ভালো সময় ছিল। না কোনো চিন্তা, না কোনো ভয়, কারণ নীতি ছিল না বলে কেউ আমাকে জ্বালায়ও নি। ভার্সিটিতে আইহান অল্প কথা বলে আমার সাথে, তবুও সেটা সাবধানে। আমার কথার এত মূল্য দিবেন আমি আগে ভাবিনি। ভার্সিটিতে এসে বড় বটগাছটার নিচে বসে আছি, অপেক্ষা করছি ওনার। উনি এখনও আসেনি, আমাকে আগে ভাগে পাঠিয়ে দিল। এখনও আসার নাম নেই। কিন্তু কেন? হঠাৎ ইতি বলে উঠল, কিরে, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, তোর বরকে এখনো দেখালি না, আমায় কেন? ইতির কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি বলবো, কিভাবে বলবো বুঝতেই পারছি না। ইতি আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, কি রে? এমন সময় কয়েকটা বাইক ঢুকলো ভার্সিটিতে। আমি আর ইতি তাকিয়ে আছি সেই দিকে। গুনে গুনে 4টা আমি হিসেব করেছি। তখনই আচমকা কয়েকটা বাইক ঢুকলো ভার্সিটিতে, আর আমি ইতি তাকিয়ে আছি সেই দিকে। গুনে গুনে 4টা আমি হিসেব করেছি। তখনই আচমকা আমার চোখ পড়ল মাঝের ছেলেটার দিকে। কেন জানি মনে হচ্ছে এটা আইহান, কিন্তু এটা কিভাবে হতে পারে? আমার জানা মতে তার বাইক নেই। তাহলে সত্যি সত্যি তাই হলো, মাঝের ছেলেটা আইহানই ছিল। আমি হাঁ করে তাকে দেখছি। রোদের আলোতে তাকে দেখতে ভালোই লাগছে। মাথা থেকে হেলমেট খুলেই চোখে সানগ্লাসটা রাখলো। ওনার এই সানগ্লাসের প্রতি আমার খুব লোভ। শুধু উনি না, ওনার সাথে আকাশ ভাইয়া, আনাফ ভাইয়া আর নাহান ভাইয়া। খেয়াল করলাম ইতি কীরকমভাবে তাকিয়ে আছে আকাশ ভাইয়ার দিকে। এই চাহনির মধ্যে পার্থক্য আছে। ইদানিং দেখছি ইতি কেমনভাবে তাকিয়ে থাকে আকাশ ভাইয়ার দিকে। ব্যাপারটা সুবিধার না। ইতিকে ধাক্কা দিয়ে বলি, কিরে, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? থতমত খেয়ে, কই কিছু না তো। কই, আমি তো দেখলাম খুব মনোযোগ দিয়ে দেখছিস। আমি সত্যিই কিছু না। ও, তাহলে তো ভালোই, চল ক্লাসে যাই। আর একটু থাকি এখানে। কেন, থেকে কি করবি? দেখ, রোদটা খুব ভালো লাগছে, থাকি একটু। এমন করছিস কেন? বাহ, গাছের নিচে দাঁড়িয়ে রোদ উপভোগ করতে এই প্রথম দেখলাম। চুপ হয়ে মাথা নিচু করে নিল। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। হঠাৎ এরই মধ্যে নীতির গাড়ি ঢুকলো। গাড়ি থেকে নীতি নামলো। আরেকটা অবাক হলাম, কারণ অনেক দিন পর ওকে দেখছি, কিন্তু কোনো পরিবর্তন নেই, আগের মতোই। থাকবে, আমার কি। কিন্তু এখন সে কি করবে সেটাই জানার জন্য আমার মন ছটফট করছে, কিন্তু সেটার কারণ আমার অজানা। নীতি হাঁটতে হাঁটতে আইহানের সামনে গেল। আইহান তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে নিল। নীতি তার হাতটা ধরে আহি বলে ডাকলো। আচ্ছা, সবাই তাকে আহি কেন বলে? আর সবাই বলে, কিন্তু আমার মুখ দিয়ে সেটা বেরই হয় না। থাকবে এই কথা। নীতি ওনার হাত ধরেই উনি কোনো প্রতিক্রিয়া না করে নীতির দিকে তাকায়। নীতি বলে ওঠে, 1 মাস হয়ে গেল, তোর রাগ কি এখনো কমেনি? উনি কিছু না বলে নীতির হাতটা ছাড়িয়ে ফোন টিপতে টিপতে চলে এলো, যার অর্থ এই ওনার রাগ এখনো কমেনি। ছেলে মানুষের এত রাগ আছে, ওনাকে না দেখলে জানতামই না। আমি ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম, কিন্তু ওই মেয়ে এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আমি ইচ্ছে করেই ডাকিনি। জানি সারা জীবন ও শুধু দেখেই যাবে, কিন্তু সামনে যাওয়ার সাহস হবে না। দেখেই শান্তি পাক তাহলে।
মন ভরেই দেখুক। হঠাৎ খুব অস্থির লাগছে। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটালে বোধহয় ভালো লাগতো। হাঁটতে হাঁটতে সেখানেই গেলাম। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছি আর বিড়বিড় করে বলছি, ওনার এত রাগ শুধু তো একটা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিল, কিন্তু সেটা কি তা আমি জানি না। আমার মাথায় এসব ঢুকবে না। আচ্ছা, সেটা কি খুব বড় কিছু? আমি সারাদিন তো কত কিছু করি। উনি আমার সাথে তো ঝগড়া করে বটে, তবে কখনো এভাবে রাগে না যে আর কথাই বলবে না। যদি বেশি উল্টোপাল্টা বলি তাহলে গম্ভীর গলায় বলবে, নিহা, এরকম কথা আর কখনো বলবা না, বুঝলা? আমি মোটেও এভাবে কথা বলি না ভূতনি। হুট করেই ওনার আওয়াজ পেয়ে লাফিয়ে উঠি। পাশ ফিরে দেখি উনি আমার শাড়ির আঁচল ধরে আবার গিট্টু দিচ্ছে। কিন্তু এটাতে মজার কি? যখন তখন এটা করেন উনি। হঠাৎ মনে পড়ল আমি লেডিস ওয়াশরুমে। চারিদিকে তাকাই তাড়াতাড়ি করে, যদি কেউ দেখে তো সর্বনাশ হবে। সোজা স্যারের কাছে বিচার, মান সম্মান যাবে। না, কেউ নেই। কিন্তু নেই বলে যে আসবে না তা না। যখন তখন যে কেউ আসবে, রেগেই বলে উঠি, আপনি লেডিস ওয়াশরুমে কি করছেন? কেউ দেখলে কি হবে জানেন? শাড়িতে গিট্টু দিতে দিতে, কেউ নেই আর আসবেও না, আমি জানি। হ্যাঁ, সব জেনে বসে আছেন, বের হন এখান থেকে। আরে ভূতনি, শান্ত হও, তোমার সাথে কথা আছে আমার। কিসের কথা আপনার, যার জন্য এখানে চলে আসলেন? আর আমার শাড়ি ছাড়ুন। কি করছেন? টেনশন কমাচ্ছি। এভাবে শাড়ি গিট্টু দিলে টেনশন কমে? একা কোন ধরনের সাইন্স আবার? সেটা তোমার মতো ভূতনির মাথায় ঢুকবে না। আমার কথা শোন। কি? আচ্ছা, আমি কি করব বলো তো? কোন ব্যাপারে? নিতির মাফ করে দেব ওকে। সেটা আমি কিভাবে বলবো? আরে তুমি তো মেয়ে, মেয়েদের মন বুঝতে পারো না? তোমার কি মনে হচ্ছে ও সত্যি অনুতপ্ত? আপনার বন্ধু, আপনি জানবেন, আমি কিভাবে বলবো? কচু। আপনি কবে থেকে খেতে শুরু করলেন শুনি? আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে, আমি কি খাবার কথা বলেছি? তাহলে আপনি নাম নিলেন কেন? হুম হুম তুমি জানো না, মানুষ বিরক্ত হলে এইটাই বলে। কেন? শাড়িতে গিট্টু দিতে দিতে টেনশন কমেনি আপনার? হুম। বাইরে চলুন, এখানে এভাবে থাকলে মানুষ খারাপ ভাববে। বলেই বেরিয়ে এলাম। আমার পিছু পিছু শাড়ির আঁচলে গিট্টু দিতে দিতে উনিও বের হয়ে এলেন। আমি রেগে ওনার হাত থেকে শাড়ির আঁচল কেড়ে নিই। উনি বিরক্ত হয়ে বলে, কি করলে এটা টেনশন কমেনি? এত টেনশন কেন আপনার? যত সব আজাইরা ফালতু কাজ। বলেই ওনার গিট্টুগুলো খুলতে লাগলাম। উনি আমার পিছু পিছু বকবক করতে করতে আসছে। ইদানিং খুব বেশি কথা বলেন উনি। আগে মনে করতাম আমি হয়তো বেশি কথা বলি, কিন্তু এখন মনে হচ্ছে উনিই বলেন। আমার মাথা ধরে যায়। উনি ওনার কথা যেন শেষ হবার নামই নেয় না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমি পিছনে ঘুরে একটা ধমক দিয়ে বলি, চুপ করবেন আপনি? কেন? আপনি ইদানিং কিন্তু খুব বেশি কথা বলছেন, একদম বাচাল হয়ে যাচ্ছেন। কি করব, সারাদিন একটা বাচ্চাল ভূতনির সাথে থাকলে আমার তো এই অবস্থা হবেই না। ওনার কথায় উত্তর দিলাম না, হাঁটতে লাগলাম। জানি উনি থামাবার পাত্র নন। হুট করেই আমার সামনে দাঁড়িয়ে উনি বলতে লাগলেন, কি হলো, বলছো না কেন? কি করব? কি আর করবেন, মাফ করে দিন। মাফ করে দেব বলছো? হ্যাঁ, বন্ধুরা থাকেই তো ভুল করার জন্য। আর আপনার বন্ধু একটা ভুল করেছে, আপনি মাফ করতে পারবেন না? হুম, বুঝেছি। বলেই উনি চলে গেলেন। আমি ক্লাসরুম থেকে দেখলাম উনি কথা বলছেন নীতির সাথে। নীতি বেশ খুশি। ইতি আমাকে খোঁচা দিয়ে বলছে, দেখলি? কি দেখব? আরে আহিয়ান ভাইয়া মাফ করে দিল নীতিকে, তাও 1 মাস পর। তো বন্ধু তো মাপ করবেই। জানি তো, কিন্তু 1 মাস পরই তো। আর আকাশকে দেখ, আনিকার সাথে পরের দিন থেকেই ভাব করেছে। তাতে তোর কি? আমার বুড়ো কুঁচকে বলি, হ্যাঁ তোর। এত ইন্টারেস্ট কেন তোর? দেখছি তো সব সময়
চোখ কোথায় থাকে আপনার? তার মধ্যে ভাইয়া ডাকটা অলরেডি উধাও। ব্যাপারটা কি শুনি? হুম। কথা শুনে মনে হলো ইতি বেশ লজ্জা পেয়েছে। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। আমি এমন কি বললাম যার কারণে এত শরম পেল ও? ইতি লাজুক মুখে বলে উঠল, যখন বাইক থেকে নামলো দেখলি কি হ্যান্ডসাম লাগছিল ওকে, ইচ্ছে করছিল ওনার সাথে বাইকে উঠি। ইতির কথা শুনে আমি কাঁদতে শুরু করি। এই মেয়ে তো সোজা উনিতে চলে গেছে। তুমিতেও ঠেকলো না। কি মেয়ে রে বাবা! ইতি আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, কিরে কি হলো তোর? হুট করে কাঁদতে কেন শুরু করলি? বোন থাম তুই, আর কথা বলিস না। আমাকে পানির বোতল দিয়ে দে। কেন, কি এমন বললাম? যা যা বললি কম কিছু না, পানির বোতলে চুমুক দিলাম। আরে আমি কি শুধু আকাশের কথা বলেছি নাকি? আহিয়ান ভাইয়া, নাহান ভাইয়া, ওদেরও বেশ হ্যান্ডসাম লাগছিল। ইতির কথা শুনে আমার কাশি আরও বেড়ে গেল। এই মেয়ে তো মতলব ভালো ঠেকছে না। ইতি আবারও আমার পিঠে হাত বোলাতে থাকে। ইতি বলে ওঠে, কি হলো কি তোর? কিছু না, ঠিক আছে এখন। আচ্ছা বল তো, তোর ইন্টারেস্ট কার ওপর, আইহানের নাকি নাহান ভাইয়া? ইতি কিছু বলল না। আমি এবার আস্তে আস্তে বলি, আকাশ ভাইয়া। ইতি লজ্জায় লাল হয়ে গেল, মিটিমিটি হাসতে লাগলো। যাক বাবা, বেঁচে গেলাম আমি। একটুর জন্য দম আটকে আসছিল আমার। ইতি আমার ঘাড়ে হাত রেখে বলে ওঠে, দেখিস আজ নীতি আহিয়ান ভাইয়ার বাইকে চড়ে ঘুরবে। ইস, এমন ভাগ্য যদি আমার হতো। মনটা হুট করেই খারাপ হয়ে গেল। আচ্ছা, উনি কি সত্যিই নীতিকে বাইকে নিয়ে ঘোরাবে? ইতি এবার একটু ধাক্কা দিয়ে বললে, কি ভাবছিস এত? যখন কিছু বলি কোনো ভাবনায় জগতে চলে যাস। আচ্ছা, তোর তো স্কুটি আছে, তা তোর বর এর কি বাইক আছে? ঘুরতে বেরিয়েছিস কখনো? আর মনে বলি, ওনার বাইকের কাছে, এটা আমি জানতাম না। জানতাম না মানে? কখন জানলি? যাই হোক, তোর বর খুব কিপটা, বুঝলি? কেন? বিয়ে হলো আজ 1 মাস, হানিমুনে গেলি না, তোর বর তোকে কিছু দিলও না। আচ্ছা বাদ দে, একটা ফোন দেওয়া তো উচিত ছিল। তোর খোঁজ খবর নিবে কিভাবে? জানি না। যেভাবে আঠার মতো পিছে লেগে থাকে, আমাকে ফোন করে ওনার খোঁজ নেওয়ার দরকার নেই। বিড়বিড় করে বললাম। ভার্সিটি ছুটি হয়েছে অনেকক্ষণ। আমি বসে আছি ক্যাম্পাসে। কারণ হলো, ইতি তখনকার কথা। সত্যি কি তিনি নীতিকে বাইকে চড়াবে? উনি ওনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। অনেক দিন পর সবাই একসাথে বসে গল্প করছে। আমি দূর থেকেই দেখছি। কারোর চোখে না পড়লেও হয়তো ওনার চোখে পড়েছি। উনি বলেন উনি নাকি দূর থেকেই আমার শরীরের গন্ধ চেনেন। এটা কিভাবে সম্ভব? আমার প্রেমে পাগল বান্ধবী আমার সাথে বসে তার আকাশ মশাইকে দেখতে ব্যস্ত। বুঝি না বাপু, এত দেখার কি আছে? তাকে দেখলেই কি আরো সুন্দর হয়ে যাবে নাকি? আবার যেই লজ্জা, তার কি ভালোবাসা! বাহ, কিন্তু কিভাবে সম্ভব? জিজ্ঞেস করা হয়নি। করব পরে, মনে হচ্ছে না এখন জিজ্ঞেস করলে কিছু বলবে। সে এখন দেখতেই ব্যস্ত। মেয়েদের কারো প্রেমে এভাবে পাগল হতে কমই দেখেছি। বেশিরভাগ ছেলেরাই পাগল হয় বলে আমার ধারণা ছিল। কিন্তু নীতি আর ইতি মিলে আমার সেই ভাবনা পাল্টে দিল বলতে হবে। উনি উঠে গেলেন, হয়তো আড্ডা দেওয়া শেষ। সবাই বের হচ্ছে। আমি গাছের আড়াল থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করছি নীতি কি সত্যি তার বাইকে চড়ে কিনা। আমার সাথে ইতিও দেখছে। মূলত এটাও জানে না আমি আইহানকে দেখছি। ওর ধারণা আনিক আকাশের বাইকে চড়বে, তাই ও দেখছে আর আমি ওর সঙ্গ দিচ্ছি। ভাবলেও হাসি পায়। দুই বান্ধবী মিলে গোয়েন্দা করছি। দেখতে দেখতে টিনা গিয়ে নাহানের বাইকে চড়ল। নাহান কিছু বলল না। আনিকা গিয়ে আকাশের বাইকে চড়ল। আনিকা বাইকে চড়াই ইতি ম্যাডাম আমার পিঠে সেই কিল বসালো। বাপরে বাপ, কার রাগ কাকে দেখাচ্ছে! পুরো পিঠ যেন আগুন জ্বলছে।
এ মা, নীতি তো ওনার বাইকে উঠতে গেল, কিন্তু উনি নামিয়ে দিলেন। কি জানি বলছে ওকে। নীতি তো মনে হয় ওনার কথায় একটু রেগে গেছে। চুপচাপ গিয়ে আনাফের বাইকে চলল। নীতি বাইকে না চড়াই অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। ওনারা চলে যাবার পর আমি বের হলাম ইতিকে নিয়ে। ওকে বাসায় নামিয়ে দিলাম। সারাটা রাস্তা বকবক করে আমার মাথা খেলো হারামিটা। কারণ একটাই, আকাশ কিভাবে আনিকাকে বাইকে চড়ালো। হাই রে প্রেম জ্বালা আমার, কি অবস্থা। বাসায় এসে দেখি ওনার বাইক বাইরে। আমি সেটার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে রুমে গেলাম। উনি বিন ব্যাগ এ বসে আছেন। আমাকে দেখে বলল, এত দেরি হলো কেন? ভার্সিটি তো কখন ছুটি হয়েছে? তাহলে ইতিকে দিয়ে আসলাম তাই। মিথ্যে কেন বলছো? আমি ওনার দিকে তাকালাম। উনি ফোনের স্ক্রিনে দিকে তাকিয়ে বলল, আমার পিছনে গোয়েন্দা করেছিলে না? মোটেও না। তাই? তাহলে গাছের পিছন থেকে কি দেখছিলে? সেটা রাখুন, আগে বলুন আপনি আজ বাইক নিয়ে আসবেন, সেটা বললেন না কেন? ভাবলাম ভূতনিকে একটু চমকে দেব তো, তাই। কিন্তু এটা ভাবিনি আমার ভূতনি বউ আমার বাইক দেখে গোয়েন্দা ভূতনি হয়ে যাবে। আমি একটু অবাক হলাম, কারণ এই প্রথম উনি আমায় বউ বলে ডাকলেন বলে আমার মনে হলো। তাও ভূতনিটা যোগ করলো। এটা না করে শান্তি লাগে না ওনার। বলে উঠি, আমি গোয়েন্দা করছিলাম বলে কি নীতিকে বাইকে ওঠাননি? না তো কেন হবে? তোমাকে কি ভয় পাই নাকি আমি? তাহলে আমি আইহান ঠিক আছে। আমার বাইকে সবাই উঠতে পারবে না। এত ইচ্ছে থাকলে অনেক আগেই বাইকে মেয়েদের নিয়ে চড়াতাম। বাহ, কি কনফিডেন্স। মা খুঁজছিলেন তোমায়। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা সব সময় দেরি করে বলা কি আপনার হ্যাবিট? না, তা না। তাহলে মা ডাকছেন, আগে বললেননি কেন? আজব পাবলিক। ওনাকে বকতে বকতে মায়ের রুমে গেলাম। মার শরীর ইদানিং ভালো নেই। বেশিরভাগ সময় একটু শুয়েই থাকেন তিনি। সেদিন হুট করেই তার মাথা ঘুরে যায়। আইহানকে সেদিন প্রথমবার খুব চিন্তিত লাগছিল। আমার কাছে অনেকটা ভয় পেয়েছিলেন সেদিন। তিনি ডাক্তার এসে বলেছিলেন প্রেসার লো, তাই এমন হয়েছে। ওনাকে যেন রেস্টে রাখি, তাহলে ঠিক হয়ে যাবেন। অতপর মা এই কয়েকদিন রেস্টেই আছেন। আমি মার রুমে এসে নক করলাম। বই পড়ছিলেন তিনি। বেশিরভাগ সময় বই পড়ে কাটান। হাতের ইশারায় আমাকে আসতে বললেন। আমি গিয়ে তার বিছানার পাশে বসলাম। মা, আমাকে ডেকেছিলেন? বইটা বন্ধ করে। মা, একটা জরুরি কথা ছিল তোমার সাথে। বলুন। সামনে আমার শাশুড়ি মানে তোমার দাদি শাশুড়ির মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তোমার বাবা আমাদের গ্রামের বাড়ি মানে তোমার বাবার বাড়ি সিলেটে একটা এতিমখানায় তিনি মিলাদ পড়ান। এছাড়া খাওয়া দাওয়া, বাচ্চাদের কিছু উপহার দেন। এতিমখানাটা তোমার দাদি শাশুড়ির নামে মানে আয়না চৌধুরীর নামে। আয়ানা তো আপুর নাম। তোমার বাবার ধারণা তিনি তার মাকে হারিয়ে এই মাকে পেয়েছে। আর আয়না নাকি আমার শাশুড়ির মতোই দেখতে, তাই তিনি নিজের মায়ের নামটাই রাখলো। ও আচ্ছা। 3 দিন পর মৃত্যুবার্ষিকী। প্রতি বছর আমি আর তোমার বাবাই যাই, কিন্তু এবার আমি অসুস্থ বলে তোমার বাবা যেতে দিচ্ছেন না। আর উনি একাও যাবেন না, তাই কাল রাতে বলতো যেন তোমাকে আর আহিকে পাঠাই। তুমি যাবে? হ্যাঁ মা, যাব না কেন, অবশ্যই যাব। আচ্ছা, আমি আহিকে বলেছি। ও বলল তোমায় জিজ্ঞেস করতে, তাই এখন তুমি যখন বললে তাহলে আমি নিশ্চিত। তোমরা চাইলে কিছুদিন সেখানে ঘুরতে পারো। জায়গাটা খুব সুন্দর। ওখানে একটা চা বাগানও আছে। আর তোমার বাবা তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়িতে থাকার জন্য একটা ছোট্ট বাড়ি বানিয়েছিলেন সেখানে। তারা বুড়ো বয়সে ওখানে থাকতে চেয়েছিল। তোমরা সেখানেই থেকো। তারা মারা যাবার পর একজন কেয়ারটেকার সেখানে থাকে। আমি তাকে বলে দিব তোমরা যাবার আগেই যেন সব পরিষ্কার করে রাখে। মা, আপনি উত্তেজিত হবেন না, ধীরে সুস্থে সব করুন। মা, কিন্তু কি বলো তো, তোমার দাদি শাশুড়ির এই এতিমখানার নিয়মিত যেতেন, অনেক যত্ন করতেন এতিমখানার বাচ্চাদের। দেখো তাদের যেন কোনো কমতি না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন মা, আমরা অনেক ভালোভাবেই সব করব।
হুম, শীতের পোশাক নিয়েও কিন্তু এখন ওখানে অনেক শীত থাকবে। অগ্রহায়ণ মাস এসে পড়েছে বুঝলে, খেয়াল রেখো নিজেদের। যাও প্যাকিং শুরু করো। মার ঘর থেকে বেরিয়ে আসলাম, কেন জানি মনে হচ্ছে উনি ইচ্ছে করেই চাইছেন আমরা যাই, হয়তো আমাদের একা সময় কাটাতে বলতে চান। যাই হোক, আমি ঘুরতে পারলেই হবে। অনেক দিন ধরে কোথাও যেতে মন চাইছিল, সেখানে গেলে মুড ফ্রেশ হবে আমার। ঘরে এসে প্যাকিং করতে শুরু করলাম, ওনারটাও করলাম। মার কথা মতো শীতের পোশাকও নিলাম। উনি বললেন আমরা কাল সকালে রওনা হব। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমরা সিলেটে যাবার জন্য ভোরে রওনা দিলাম। বাবা আর মা আমাদের বিদায় জানালেন, আপু ছিল সাথে। বাবাই প্রথম হেসে আমার মাথায় হাত রাখলেন, বেশ ভালো লাগলো। বাবা হয়তো অনেক খুশি আমরা যাচ্ছি বলে। দিনের শুরুটা খুব ভালোই গেল, আশা করি সারাদিন এভাবেই কাটবে। আইহান গাড়ি চালাচ্ছে আর আমি তার পাশে বসে আছি। উনি গাড়ি চালাতেন ব্যস্ত, আর আমি ভোরের এই চমৎকার প্রকৃতি উপভোগ করতে। পুরো নীরব আর শান্ত প্রকৃতি। এখন গাড়ি বেশি একটা নেই, কিছু লোক রাস্তায় ঝাড়ু দিচ্ছে। ভোরের আলো এখনো ভালো করে ফোটেনি, পাখিরা সবে গান গাইতে শুরু করেছে। কিছু কিছু পাখি খাবার সন্ধানেও বের হয়ে গেছে। মুক্ত আকাশে ডানা মেলে উঠছে তারা। ইস, যদি আমি পারতাম এভাবে উড়তে, তাহলে পুরো পৃথিবী উড়ে দেখতাম। পশুর মৃত্যু বার্ষিকী আজকে পৌঁছে কাল সব প্রস্তুতি করতে হবে, বেশ বড় ব্যাপার। চোখ বুলাই আমার পাশে ড্রাইভ করা আইহানের দিকে। চুপচাপ ড্রাইভ করছে, ঘুমের রেস এখনও কাটেনি বোধ হয়। কাল রাতে খুব দেরি করে ঘুমিয়েছিলেন, তাই এই অবস্থা। উনি আমার দিকে কিঞ্চিত হেসে গান বাজিয়ে দিলেন। ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। গান বাজছে, বেশ ভালোই লাগছে। এরকম নীরব পরিবেশে গানটা শুনতেও মন্দ না। উনি হয়তো ঘুম ভাঙানোর জন্যই গান বাজালেন, কিন্তু আমার কেন জানি ঘুম পাচ্ছে খুব। একটু হেলান দিয়ে বসি, বেশিক্ষণ আর জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, তাকিয়ে দেখি আইহান আমাকে ডাকছে। ওনার ঘাড়ে মাথা রেখেই শুয়েছিলাম, হয়তো আমাকে ভূতনি ভূতনি বলে ডাকছে। কি পাই উনি এই ডাকে? আমি ঘুম ঘুম চোখে ওনাকে দেখছি। উনি বলে ওঠে, এখনও ঘুমাবা নাকি? ওঠো। কেন, এসে পড়েছি আমরা। জি না, এত তাড়াতাড়ি না। তাহলে ডাকছেন কেন? ঘুমাতে দিন না। ক্ষুধা লেগেছে, খেতে যাব। তোমার ইচ্ছে না করলে শুয়ে থাকো। সুন্দর করে বললেই তো হতো। কেন? আমি কিভাবে বলেছি তোমাকে? পেঁচার মতো করে নাকি? বাহ, ইন্টেলিজেন্ট তো আপনি। উনি রেগে গাড়ি থেকে নেমে গেলেন, আমিও বের হলাম। সামনে তাকিয়ে দেখি একটা রেস্টুরেন্ট। উনি আমাকে দেখে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। একটা টেবিলে বসলাম আমরা। আমার কোনো ধারণা নেই সিলেটে কিভাবে যাব বা যেতে কতক্ষণ লাগবে। আমি ওনাকে জিজ্ঞেস করাই, উনি বলেন, দুপুর 12টায় সিলেটে পৌঁছাবো, আর সেখান থেকে বাসে পৌঁছাতে আর 2 ঘন্টার যাত্রা। ও, তার মানে অনেকক্ষণ লাগবে আরও। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমিও যাব ফ্রেশ হতে। চলো। আচ্ছা, কয়টা বাজে এখন? 8টা। তাহলে তো অনেকক্ষণ। তোমার আর কি, সারাটা রাস্তা তো ভালো মতোই ঘুমালে। তোমার জন্য আমার ঘাড় এখনো ব্যথা করছে জানো। ভালোই হয়েছে। ভালোই তো। বাসায় গিয়ে মালিশ করে দিবে বুঝলে। পারবো না। কি বললে? জানো না স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব? তাহলে স্ত্রী সেবা করা তো স্বামীর দায়িত্ব। করেছেন কখনো? কি কামচোরনি তুমি, একটা কামচোর ভূতনি তুমি। নিত্য নতুন দিন, এত নাম কোথায় পান আপনি? তোমার যেই কাজ আমার খোঁজা লাগবে না, এমনিই চলে আসে। বাহ, কি ট্যালেন্ট। প্যাক করো না।
আমি হাঁস, না বুঝলেন যে প্যাক প্যাক করব? তাহলে মানুষের মতোই বক বক করো না, বুঝলে? হুম, ঠিক আছে। ভূতনি একটা। হুম। সকালে নাস্তা করে দুজনে বসে চা খেলাম, তারপর কিছুক্ষণ পর আবার বের হয়ে গেলাম। সারাটা রাস্তা দুজনের ঝগড়া আর কথা কাটাকাটি করেই কাটলো। প্রায় 7 ঘন্টার জার্নিতে আমরা অবশেষে সিলেট পৌঁছালাম। উনি 12টা বললেও জ্যামের কারণে আরও বেশ কিছুক্ষণ লাগলো, কিন্তু বাসায় পৌঁছাতে আরও 2 ঘন্টা। ওনাকে দেখে খুব খারাপ লাগছে, অনেকটা ক্লান্ত উনি। আমি বললাম এখানে একটু থেমে আবার চলতে, কিছুক্ষণ এখানে রেস্ট নিলে ভালো লাগবে। উনি তাই করলেন, গাড়িটা একটু সাইডে দিয়ে থামিয়ে দিলেন। আমি আশপাশ দেখছি, পুরোটাই গাছপালায় ঘেরা, প্রকৃতি যেন সব উজাড় করে দিয়েছে। উনি আমাকে বলে উঠল, চা খাবে? এখানে? হুম, সামনে একটা চায়ের স্টল আছে। আচ্ছা। দুজনেই নামলাম। এখানকার বাতাস খুব সুন্দর, প্রাণ ভরে চারিদিকে তাকিয়ে রইলাম। উনি আমাকে ডেকে নিয়ে গেলেন চায়ের স্টলে। আমি একটা টুলে বসলাম। উনি 2 কাপ চা নিয়ে আসলেন, আমাকে একটা দিলেন। চায়ের কাপে চুমুক দিতেই মুখের ভঙ্গি পাল্টে গেল। সচরাচর আমি যে চা খাই, এটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা, খেতে দারুণ। আমি চুপচাপ বসে চা খেলাম, ওনার সাথে কথা বললাম না। জানি বললেই এখন ঝগড়া বাঁধবে, কিন্তু আমি এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম, তাই আর ঝগড়া করলাম না। চা খাওয়ার পর উনি বলে ওঠে, দারুণ না খেতে? হুম, অনেকটা আলাদা খেতে। হুম, তা তো হবেই। চলো, আবার রওনা দিতে হবে। হ্যাঁ, চলুন। আবার রওনা দিলাম আমি। পুরো গাড়িতে শুধু বাইরে দেখতে লাগলাম। জায়গাটা আসলেই খুব সুন্দর। এবার এসে পৌঁছালাম বাড়িতে। বাড়ির সামনেই উনি গাড়ি থামান। গাড়ির আওয়াজ পেয়ে একজন মধ্যবয়স্ক লোক ছুটে আসেন। আমাদের দেখে তার মুখে হাসির রেখা দেখা গেল। উনি তাকে দাদু বলে সম্বোধন করলেন। আইহান গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আমি সালাম করলাম। এতদিন উনি এই বাড়ি দেখাশোনা করেছেন। আইহান গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করে তাকে দিলেন। মা আসার আগেই ওনাকে দিয়েছিলেন দাদুকে দেবার জন্য। আসলে মা চায়নি এই বয়সে তাকে এইসব কাজ করবার জন্য, কিন্তু দাদু নাকি ইচ্ছে করেই এখানে আসে, তার নাকি ভালো লাগে, তাই মা তাকে মানা করেনি। আমি বাড়িটার দিকে একটু মনোযোগ দিলাম। পুরো বাড়ির চারিদিকে বাঁশের বেড়া দেওয়া, চারিদিকে সবুজ ঘাসের ঘেরা। বাড়িটা সম্পূর্ণ গোলাপি রঙের। বাড়ির সামনে কিছু হাঁড়িতে ছোট্ট গাছ লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। কি জানি বলে এগুলো, মনে আসছে না। এছাড়া কয়েকটা ফুলের গাছও আছে। বাড়িটা ছোট্ট, তবে এত না, একটা ছোট্ট ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট। উনি গাড়ি থেকে ব্যাগ বের করে আমাকে ভেতরে যেতে বললেন। ভেতরে এসে আরও অবাক হলাম, কারণ বাড়ির ভেতরটা আরও চমৎকার। ঘরের প্রথমাংশের জায়গাটুকু সোফা আর টি টেবিল দিয়ে সাজানো। একটা ছোট্ট খাটো খাবার টেবিল আছে। রান্নাঘরে ঘর থেকে সরাসরি দেখা যায়। একটাই বেডরুম, তার সাথে অ্যাটাচড একটা বাথরুম। একটা বেডরুম আর তার সাথে অ্যাটাচড একটা বাথরুম। রুমটা এতটাই বড় না, তবে ছোটও না। একটা খাট, একটা আলমারি আর একটা বুকশেলফ আছে রুমটাতে। হাঁটতে হাঁটতে ঘরের অন্য পাশে এলাম। সেখানটায় বেলকনিটা অনেকটা বড়। সেখানে 2টা টুল আর একটা দোলনা। বেলকনির সামনে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। এখান থেকে আকাশটা খুব পরিষ্কার দেখা যায়। বাইরে হালকা রোদ, এটাকে মিষ্টি রোদও বলা যেতে পারে। এরই মধ্যে দাদুর ডাক এসে পড়ল। আমি বেলকনি থেকে বেরিয়ে ঘরের মধ্যে এলাম। দাদু বলতে লাগলো, বড় সাহেব অনেক শখ করে এই বাড়িটা বানিয়েছে, অনেক মায়া আছে এই বাড়ি জুড়ে। সেটা দেখেই বোঝা যাচ্ছে দাদু, কিন্তু বলতে হবে আপনি অনেক যত্ন করেন। এই বাড়িটা কি সুন্দর, সব সাজানো গোছানো। এটা তো আমার কাজ মা। তোমাদের জন্য আমি দুপুরে খাবার বানিয়েছি, তোমরা খেয়ে নিও। এখনো খাওয়া দাওয়া হয়নি বোধ হয়। আপনি কেন বানালেন? আমি এসেই তো বানাতে পারতাম। দাদু আপনিও বসুন, একসাথে খাবার খাবো। না মা, তোমার দাদি বসে থাকবে আমার জন্য, আমি না গেলেও সেও খেতে বসবে না।
ভালোবাসা? তার বলতে খাবার যা আছে রাতেও হয়ে যাবে মনে হয়। আপনার চিন্তা করা লাগবে না দাদু, লাগলে আমি রেঁধে নিব। হ্যাঁ, ঘরে জিনিসপত্র আছে, আমি আজকে এনেছি। আপনি এত চিন্তা করিয়েন না দাদু। হ্যাঁ মা, এখন আর চিন্তা করতে পারি না, বেশি কথা তো ভুলেই যাই। আচ্ছা আমি এখন যাই, কাল সকালে আসব, তোমাদের নিয়ে এতিমখানায় যাব, বড় মালিকের এতিমখানায়। আপনি ধীরে সুস্থে আসুন। আচ্ছা মা, এখন আমি বের হই তাহলে। সাবধানে যাবেন। দাদু চলে গেলেন, কিন্তু কথা হলো উনি একবারও তার সাথে দেখা করলেন না। কোথায় উনি? রুমে গিয়ে দেখি আইহান সাহেব একদম চিৎপটাং, মানে পুরো বিছানা জুড়ে উল্টো হয়ে শুয়ে আছেন। জানি অনেক ক্লান্ত, কিন্তু তাই বলে এভাবে শুয়ে থাকবে? ফ্রেশও হবে না নাকি? একবার ভাবলাম ওনাকে ডাকবো, পরে ভাবলাম থাক, ততক্ষণে শাওয়ার নিয়ে বের হয়ে দেখি এখনো আগের অবস্থায় শুয়ে আছে। আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম, তারপর চুল ঝাড়তে লাগলাম। এর মধ্যে তার গলা পেয়ে লাফিয়ে উঠলাম। ভূতনি একটা, ঘুমাতে দাও আমায়। আপনি উঠে গেলেন তাহলে? তোমার চুলের পানির জ্বালায় আমার আর ঘুম তাহলেই হলো। এমনিতেও অনেকক্ষণ হয়েছে, এখন উঠুন, ফ্রেশ হন, আমি খাবার বাড়ছি। আর দাদু চলে গেছেন? হ্যাঁ জানি, আমাকে বলেছে। ও আচ্ছা, তাহলে উঠুন এখন। ধুর, ভূতনি শান্তিতে থাকতেও দিবে না। ওটা ঘুমাতে হবে, বলেন, শান্তিতে ঘুমাতে দেবে না আমায়? গেলে তুমি, ভূতনি কোথাকার। আমি হাসতে হাসতে রান্নাঘরে চলে এলাম। ওনাকে জ্বালাতে আমার বেশ লাগে। সব খাবার গরমই ছিল, আমি শুধু বেডে রাখলাম। উনি এসে ধপ খাবার টেবিলে বসে পড়লেন আর বললেন, খেতে দাও, ক্ষুধা লাগছে। দিচ্ছি দিচ্ছি। বিকেলে আমি আর উনি চা নিয়ে বেলকনিতে বসে আছি। উনি ওনার দাদা দাদির গল্প করতে লাগলেন। ওনার দাদা দাদির প্রেমের বিয়ে ছিল, খুব ভালোবাসা ছিল তাদের, তাই শেষ বয়সে দাদি ইচ্ছেতে দুজনে মিলে এখানে থাকার সিদ্ধান্ত নিলেন। আইহানরা ছুটি পেলেই সবাই মিলে এখানে আসতো, খুব মজা করত। দাদি বেশিরভাগ সময় এখানকার এতিমখানায় কেটে যেত। দাদি মারা যাওয়ার 1 মাস পরই দাদা চলে গেলেন। সত্যি তাদের কেমিস্ট্রি অসাধারণ ছিল। রাতে ঘুমোতে গিয়ে অনেক শীত লাগলো, সারাদিন লাগছিল, তবে বেশি না, এখন বেশি লাগছে। আলমারি থেকে একটা কম্বল বের করলাম, কারণ আমারটা উনি কেড়ে নিয়েছেন। আর এখন ঘুম ঘুম পাচ্ছে আমার, তাই ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। আর উনিও ঘুমিয়ে পড়েছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উনি রুমে নেই। পাশে একটা চিরকুট, তাতে লেখা, ভূতনি, তুমি ঘুমের মধ্যে তোমার ভূত রাজ্য থেকে ঘুরে আসো। আমি এর ততক্ষণে একটু হাঁটতে গেলাম। চিরকুট দেখে রাগও হলো, আবার হাসিও পেল। আর শুয়ে থাকলাম না, শাওয়ার নিতে গেলাম, কিন্তু পানি যেই লেভেলের ঠান্ডা, তাই গরম করে শাওয়ার নিতে হলো, কারণ আজ অনেক কাজ আছে। সারাদিন খাটাখাটনি থাকবে। শেষ রাতে এসে শাওয়ার নেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। শাওয়ার শেষে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে শুরু করেছি আর গুনগুন করে গান গাইছি। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হৃদয় জুড়ে কাকে এত জায়গা দিলে ভূতনি? আইহানের আওয়াজ শুনে আমি থতমত খেয়ে যাই। অতঃপর আয়নার দিকে তাকিয়ে দেখি আমার পেছনে আইহান 2 হাত জ্যাকেটে পুরে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াহুড়ো করে শাড়ি গায়ে নিয়ে ঘুরে দাঁড়ালাম। উনি আমার দিকে বাঁকা হেসে বললেন, আয়নাতে তোমার কোমর দেখা যাচ্ছে। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। কি বলছেন কি উনি? তাড়াতাড়ি করে আয়নার সামনে থেকে সরে গেলাম। কাপা কাপা গলায় বলতে লাগলাম, আপনি তো এখানে কি করছেন? কি করছি মানে? মানে এই সময় এখানে কি করছেন? যা করার তাই করছি। কি বলছেন কি এসব? লজ্জা করছে না এসব বলতে? তুমি এমনভাবে বলছো যেন আমি এই প্রথম তোমায় শাড়ি পরতে দেখছি। কি? তুমি এমনভাবে বলছো যেন আমি এই প্রথম তোমায় শাড়ি পরতে দেখছি। চেঁচাচ্ছ কেন? কানের পকা বেরিয়ে যাবে সব। আপনি কি বললেন?
আপনি প্রতিদিন আমার শাড়ি পরতে দেখেন। ছি, কি অসভ্য আপনি। এখানে অসভ্যতামির কি হলো? আমি কি তোমার সাথে কিছু করেছি নাকি? কি বললেন আপনি? আরে হাইপার হচ্ছ কেন? এটা তো কথার কথা। আর আমি বলছি কি, আমি কি ইচ্ছে করে দেখতাম নাকি? না, তাহলে কিভাবে দেখতাম? তুমি যেভাবে ভাবছো সেভাবে মোটেও না। আমি বড়া বড়া ঘুম ঘুম চোখেই তোমাকে দেখতাম। আর ঘুম ভাঙার কারণ হলো তুমি। কি? আমি? হ্যাঁ তুমি। শাড়ি পরতে গিয়ে তোমার এক গাদা চুলের পানি এসে আমার মুখে পড়তো আর আমার ঘুম ভাঙতো, বুঝলে? ওহ, এখন আমার চুলের পানির দোষ? আর আপনি যা করলেন সেটা কিছু না, তাই না? কি বলতে চাইছো তুমি? আমি আগেই বলেছি তোমাকে আমি ভালোবাসি না। আর যখন ভালোবাসি না, তার মানে তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই আমার। আর থাকবে কি করে? কি আছে যেই না কোমর? তুমি জানো মেয়েদের কোমর কত চিকন থাকে? তারা সারাদিন সাজগোজ করে থাকে। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কাপলে টিপ কাপলে টিপ, এটা তাদের নিত্যদিনের সাজ। কিন্তু তোমাকে আমি আজ পর্যন্ত চুড়ি পরতেই দেখলাম না। আর না দেখলাম চোখে কাজল দিতে। আর বিয়ে হলে নাকি নাকফুল পরে। তোমার তো নাকটাও ফোড়ানো নেই। আমার আমার নাকে খোঁচা দিয়ে। তাহলে তোমার মতো একটা মেয়েকে কোনো ছেলে কিভাবে ভালোবাসবে? আর সেখানে আমি। বাহ, আমার জানাই ছিল না আপনি মেয়েদের সম্পর্কে এত কিছুই জানেন। আর তার সাথে আমাকে ও এত খেয়াল করেন, কখন কাজল দেই বা কখন চুড়ি পরি। আর আপনিও শুনে রাখুন, আপনার মতো ছেলের ওপরও আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলেন? শখ কত, ওনার জন্য এখন নাক ফুরাবো আমি। জানেন কত ব্যথা লাগে? তুমি কি বললে আমায়? যা বলেছি বেশ করেছি। আপনি তো এসেছেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে, তাই না? হুম, এখন বের হন এখান থেকে। বের হব মানে? বের হব মানে বের হন। শাড়ি পরবো আমি, বের হন। বের হচ্ছি। পত্নীকে দেখার কোনো শখ নেই আমার। তাহলে যান, না দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি। বলেই বের হয়ে গেলেন। আমি শাড়ি হাতে নিয়ে ধপ করে খাটে বসলাম। মান সম্মান যা আছে সব চলে গেল। উনি আমাকে প্রতিদিন শাড়ি পরতে দেখেছেন, মানা যায় এসব? অথচ আমি নিজেই জানতাম না এইসব। ছি ছি ছি, কি লজ্জার ব্যাপার। এতটা বোকা হলাম কি করে আমি? এখন ওনার সামনে কি করে যাব আমি? হায়, আমার কপাল, মাত্রই তো সামনাসামনি ঝগড়া করলাম। এখন ভাবছি সামনে কি করে সামনে যাব। ধুর, ছাতার মাথা, হাতির কঙ্কাল। একদিন নিশ্চিত ওনার জন্য আমাকে পাগলা গারদে যেতে হবে। মাঝে মাঝে এমন এমন কথা বলবে যাতে আমি পুরো পাগল হয়ে যাই। শুধু পাগলা গারদে যাওয়াটাই বাকি। ওনাকে বকতে বকতে শাড়ি পরলাম। রাগ কিছুতেই কমছে না আমার। কোনো খবরই নেই, বানাতে হবে। কোনো খাবারই নেই, বানাতে হবে। বিড়বিড় করতে করতে ঘর থেকে বের হলাম। দেখি ফোন নিয়ে লাট সাহেব বসে আছে। আমার দিকে একটু তাকালো। আমি মুখ ভেঙচি দিয়ে শাড়ির আঁচলটা কোমরে গুঁজলাম। কিছুই বানাতে ইচ্ছে করছে না আমার। এক হাতে পেঁয়াজ নিয়ে ওনার দিকে তাকালাম। দেখি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ওনার দিকে তাকিয়ে ছুরি নিতে গেলাম। এত রাগ লাগছিল, ছুরিটা একটু জোরেই ধরলাম। ইচ্ছে করছিল এটা দিয়ে ওনার পেট ফুটো করে দিই। হঠাৎ উনি এই ভূতনি বলে চেঁচিয়ে উঠল। কিন্তু কেন? দেখি উনি দৌড়ে আসছে আমার হাতের দিকে। তাকিয়ে দেখি আমার হাত দিয়ে রক্ত ঝরঝরিয়ে পড়ছে। আমি দিলাম চিৎকার, আম্মু! উনি আমার মুখে হাত দিয়ে বলল, আরে ভূতনি, চেঁচামেচি করছো কেন? কাঁদো কাঁদো মুখ করে, আমার হাত আম্মু কেটে গেছে। হ্যাঁ। উনি আমার হাত ধরে। হ্যাঁ কাঁদো, তাহলে রক্ত পড়া কমে যাবে, গাধা একটা। আমি নাক টেনে, আপনি এখনো আমায় বকছেন তাই না? তাহলে কি করব? চলো, এখন রক্ত পড়া থামাতে হবে। উনি আমাকে ধরে সোফায় বসিয়ে দিলেন। অতঃপর ফার্স্ট এড বক্স এনে আমার পাশে বসলেন। হাত অনেকটাই কেটে গেছে। উনি তুলো দিয়ে হাতের রক্ত পরিষ্কার করতে ব্যস্ত। আর আমি কাঁদতে।
উনি এক ধমক দিয়ে বলে, কান্না থামাও। চুপ করে আছি। উনি কি জানি মেডিসিন নিলেন দেওয়ার জন্য। আমি সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বলি, এটা দিলে খুব জ্বলবে। তো রক্ত পড়া থামবে, হাত দাও। না না প্লিজ দিয়েন না। আচ্ছা দেব না, অন্যটা দেব। অন্য কোনটা? বলেই একটু ঝুঁকলাম। উনি সাথে সাথে আমার হাত ধরে পুরো ওষুধে আমার হাতে ঢেলে দেন। ব্যথায় আমি দাঁড়িয়ে লাফাতে থাকি। উনি আমার দিকে তাকিয়ে, খড়ার মতো লাফানো বন্ধ করো। খুব জ্বলছে। উনি দাঁড়িয়ে আমার হাত ধরেই বলল, দাঁড়াও। দাঁড়িয়ে আছি, এখন আবার কোথায় দাঁড়াবো? দাঁতে দাঁত চেপে, আমার মাথায় দাঁড়াও। সত্যি? ধমক দিয়ে চুপ। বলেই আমার হাতে ফু দিতে লাগলেন, কিন্তু এতে হাতের জ্বালা কমেনি। অতঃপর উনি আমাকে বসিয়ে দেন আর ব্যান্ডেজ করতে থাকে। আমি চুপচাপ ওনার ব্যান্ডেজ দেখছি। উনি বলে ওঠেন, দেখলে আল্লাহ তোমায় কেমন শাস্তি দিল? কেন দিল? স্বামীর সাথে বেয়াদবি করলে তাই। আমি জানি, নিশ্চিত উনি ছুরি দিয়ে আমাকে মারার প্ল্যান করেছিলে, তাই এমন হলো। আমি মুখ ভেঙচি দিয়ে ভেবেছিলাম শুধু তাই বলে তো আর পেট ফুটো করে দেইনি। এটা দিয়ে পেট ফুটো করার প্ল্যান করছিলে? বাহ, খুব ভালো তো। আমি ওনার কথায় আবারও মুখ ভেঙচি দিলাম, কিন্তু রান্না কিচ্ছু হয়নি, ঘরেও কিছু নেই। উনি বলতে শুরু করে, ক্ষুধা লেগেছে, আমারও লেগেছে। বাইরে যাবে খেতে? জানতাম এটাই বলবেন, কখনো বললেন না যে আমি রেঁধে দিচ্ছি। তুমি কি চাও তোমার জন্য আমি এখন রান্না করি? চাইলেই বা কি করতে পারেন? পারবেন না তো, আমাকেই করে খাওয়াতে হবে। আমি সব পারি বুঝলে, আর রান্নাও চুটকি বাজিয়ে করে দেব। দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো। করার কি আছে? ওয়েট, আমি আজকেই রান্না করব। করুন করুন, আমিও দেখব ফোন টেপা ছাড়া আপনি আর কি কি করতে পারেন। দেখে নিও। দেখার জন্যই তো বসে আছি। ভূতনি একটা। উনি হেঁটে রান্নাঘরে গেলেন, অতঃপর আমার দিকে তাকিয়ে বলল, কি খাবে? আমি সোফায় আসন পেতে বসি, বলি, খিচুড়ি রাঁধুন, এটা খাওয়ার ইচ্ছে করছে। ফাঁদে ফেলে ভালোই মজা নিচ্ছ। এই জন্যই তো ফেললাম। দেখি দেখি রান্না করুন, দেরি হয়ে যাচ্ছে তো। দাদু কি ভালো রান্না করলো কালকে? তার মতো না হলেও চলবে, তবে খাওয়ার উপযোগী হতে হবে। উনি আমার থেকে চোখ সরিয়ে ফোন বের করে ভিডিও অন করলো। আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি খিচুড়ি রেসিপি। না, বুদ্ধি আছে তাহলে। উনি কাটাকাটি শুরু করলেন। এটাতে তার নাজেহাল অবস্থা। আলু কাটতে গিয়ে সেই আলু উড়ে এসে আমার গায়ে পড়ল। আমি বলি, তাহলে আলু দিয়ে মারবেন বলে ভেবেছেন না? তাহলে আলু দিয়ে মারবেন বলেই ভেবেছেন না? উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কথা না বলে রান্নায় মনোযোগ দিলেন। জানে এটা তার মান সম্মানের ব্যাপার। প্রায় অনেকক্ষণ পর রান্না শেষ করে আমাকে ডেকে বলে গেলেন রান্না কেমন হয়েছে দেখে যেতে। আমি উঠে দেখতে গেলাম, কিন্তু খাবারের যা অবস্থা আমার মনে হলো যে খাওয়া যাবে না। তার সাথে রান্নাঘরের অবস্থা মারাত্মক। উনি আমার দিকে তাকিয়ে বলে, কি ভাবছো ভূতনি? খেয়ে দেখো কেমন হয়েছে। আমাকে দেখে কি পাগল মনে হয় আপনার যে আমি এই খাবার খাবো? কেন, দেখতেও তো ঠিক লাগছে। চকচক করলেই যদি স্বর্ণ হতো তাহলে তো হতোই। একটু টেস্ট করে দেখলে কি হবে? হসপিটালে যাবার ইচ্ছে নেই, আপনার ইচ্ছে হয়ে খেয়ে দেখুন। বলেই বের হয়ে আসলাম। আড়াল থেকে উঁকি দিয়ে ওনার কাণ্ড দেখছি। চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় ভাবছে মুখে দিবে কি না। কি মনে করে যেন মুখে দিল। অতঃপর ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। মনে হয় বেশ ঝাল হয়েছে। আমি হেসে আড়াল থেকে বের হলাম। হাসতে দেখে উনি বেজায় রেগে গেলেন। অতঃপর রেগে ধপাস ধপাস করে হেঁটে রুমে গেলেন। কিছুক্ষণ পর আমি খাবারের জন্য ডাক দিলে উনি চট করে এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মুখে বিরক্তিকর ছাপ রেখে আছে বেশ। দাঁতে দাঁত চেপে বলে, রাঁধতে বলেছে কে তোমাকে? এমনিতেই হাত কেটে বসে আছো, এরপর আমার রেঁধে কোনো ঘটনা ঘটাবে তুমি? ওনার কাছে এমন কথা আমি আজ প্রথম শুনলাম।
খানিকটা বড় মানুষের মতো বললেন কথাটা। আমি হেসে বলি, রাঁধুনি তো, তৈরি করলাম জ্যাম আর পাউরুটি, নিন খেয়ে নিন, খেয়ে আমাকে উদ্ধার করুন। এমনভাবে বলছো যেন প্রতিদিন তোমায় আমি রাঁধতে বলি। তা অবশ্য মুখে বলেন না। মনে মনে বলি না, বুঝলে? অতপর খাওয়া শুরু করলেন। আমিও খেলাম। আমার ডান হাতটাই কেটেছে, তবে রুটি খেতে কোনো অসুবিধে হচ্ছে না। খাবার শেষে আমি ওনার দিকে তাকিয়ে বলি, কেমন হয়েছে? ভালোই হয়েছে। তাহলে আমার তারিফ করুন। রুটিতে জ্যাম লাগিয়েছো শুধু না, এই জ্যামে নিজের হাতে তৈরি করছো, আর না রুটি, তাহলে প্রশংসা কেন করব? আপনাকে বানিয়ে খাওয়ালাম তাই। আমিও তো রাঁধলাম, আমাকে ধন্যবাদ দিয়েছিলে। খাওয়াতে পেরেছিলেন আমায়, আমি পেরেছি। আচ্ছা, ধন্যবাদ পত্নী বউ। অনেক সুন্দর করে পাউরুটিতে জ্যাম লাগিয়েছো তুমি। শান্তি। ভূতনি বলাটা কি খুব বেশি দরকার ছিল? এটা তোমার উপাধি, এটা ছাড়া তোমাকে কেউ চিনবে না, বুঝলে? চলো, বেরোতে হবে আমাদের। হুম। এতিমখানায় যাওয়ার জন্য রওনা দিলাম। সেখানে পৌঁছাতে ঘন্টা খানেকের মতো লেগে গেল। তবে এতিমখানায় এসে অবাক, এতিমখানায় সদর দরজায় লেখা আয়ান চৌধুরী এতিমখানা। নামটা কেমন, কিন্তু দিদার নামেই দেওয়া। যাই হোক, আগের কার নাম। তবে পরিবেশটা দারুণ, খোলামেলা, চারিদিক গাছপালা আর একটু হইচই। তবে সেটা বাচ্চাদের। ভালোই লাগছে এখানে। আমাদের গাড়ি আওয়াজে দাদু আর একজন ভদ্রলোক আসলেন। ভদ্রলোক এই বাচ্চাদের দেখাশোনা করে, তার সাথে আরও আছে কয়েকজন। ভালোই লাগছিল এসব বাচ্চাদের সাথে খেলাধুলা, হইচই। সময়টা অনেক সুন্দর করেই উপভোগ করলাম, কিন্তু বেশিক্ষণ থাকলাম না, কারণ কালকের ব্যবস্থা করতে হবে। ভদ্রলোককে খাবারের দায়িত্ব দিলাম। বাবুর্চি, খাবারের সরঞ্জাম, এসব দায়িত্ব তাকেই দেওয়া হলো। এছাড়া বাচ্চাদের জন্য কিছু খেলনা, জামা কাপড় আনা লাগবে, তাই আমরা আবার বের হলাম সেগুলো কিনতে। সব কাজ তো আর ওদের দেওয়া যায় না। এখান থেকে দোকানপাট অনেকটা দূরে। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করার জন্য, কিন্তু সমস্যা হলো আমার হাত কাটা, আর চামচ দিয়েও খেতে পারছিলাম না। অতঃপর উনি আমাকে খাইয়ে দেবার জন্যই আমার মুখের সামনে ভাতের লোকমা তুললেন। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমাকে শান্ত গলায় বলল, খাও। আমি অন্য কোনো ভূতনি আছে এখানে? কথা না বাড়িয়ে আমি খাবার খেতে থাকি। এই প্রথমবার আমাকে উনি খাইয়ে দিলেন। আশপাশ লোক দেখছিল আমাদের, খুব লজ্জা লাগছিল, কিন্তু এতে তার কোনো বিদ্রুপ নেই। উনি শান্তভাবেই খাইয়ে দিচ্ছেন, যেন কিছুই হয়নি। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা লাগছিল, কিন্তু মজার ছিল। বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এবার খাবার বাসায় নিয়ে এলাম, কারণ তখনকার মতো রেস্টুরেন্টে উনি খাইয়ে দিবে আর সবাই দেখবে, সেটা আমার মোটেও ভালো লাগছিল না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম, কারণ আজ আমাদের এতিমখানায় যেতে হবে। উনি আরও আগে উঠে বাইরে হাঁটতে চলে গেছেন। খুব শীত লাগছে, তাই একটা পশমি কাপড় পরে নিলাম। আমি তৈরি হয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি। উনি আসলে তবেই বের হব। আজ অনেক কাজ আছে, কিন্তু সকালের মুহূর্তগুলো ভোলার মতো না। চারদিকে হালকা কুয়াশা, চমৎকার একটা পরিবেশ। চারিদিক নিস্তব্ধতা, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে থাকি। এর মধ্যে উনি ডাক দেন, তার দেওয়ায় অদ্ভুত নামে, মানে ভূতনি। আমি ঘুরে তার দিকে তাকাই, দেখি দাঁত বের করে হেসে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে পাশ কাটিয়ে চলে এলাম। এখন কথা কাটা করে লাভ নেই, আর ভেবেই রেখেছি আজ ওনার সাথে লাগবই না, তাহলে কাজের গন্ডগোলগুলো হবে না। বাইরে গাড়ি পার্ক করা ছিল, আমি গাড়িতে বসে পড়লাম। খানিক বাদে উনিও বসে পড়লেন। অতঃপর আমাকে বলে, ভূতনি মনোবরত রেখেছো নাকি?
আপনি না ওই বাচ্চাদের সামনে আমাকে ভূতনি বলে একদম ডাকবেন না। আমি তো ডাকিও না, কিন্তু এখন ডাকবো। কেন? তুমি মানা করেছো তাই। বলেই হেসে ওঠে। আমি মুখ ফুলিয়ে বাইরে তাকিয়ে থাকি। আমি জানি উনি নিশ্চিত ডাকবে, তাই অনুরোধ করার প্রশ্নই ওঠে না, কারণ এটা যে তে কাজ হবে না। কারণ এটাতে কাজ হবে না। বাইরে তাকিয়ে আছি আর ভাবছি কত কিছুই না বদলে গেল। আসলেই অবাক লাগে ভাবলে। এক সময় উনি আমাকে সহ্যই করতে পারতেন না, কত অপমান করেছেন, আর এখন সারাটা দিন তার সাথেই থাকি। এত বিরক্ত করি তবুও তিনি বিরক্ত হন না। আগের মতো সেই গম্ভীর ভাবটাও এখন আমার সাথে দেখান না। আসলেই মানুষের স্বভাব ক্ষণস্থায়ী, তবে অভ্যেস না। আর আমার কাছে মনে হয় আমি ওনার স্বভাব, তাই এত তাড়াতাড়ি পাল্টে ফেলতে পেরেছে। তবে আমি ওনাকে যেমন ভাবতাম তার সাথে ওনার এখন মিল নেই। যাই হোক, এখন যেমন আছে তেমনই অনেক ভালো তিনি। তবে একটা জিনিস পাল্টায়নি, তা হলো আমাকে অপমান করা, শুধু সুযোগ খুঁজে অপমান করা। এতিমখানায় পৌঁছানোর আগে রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করে নিলাম। অতঃপর সেখান থেকে এতিমখানায় গেলাম। দেখি কাজ শুরু হয়ে গেছে। বলতে হবে তারা কাজের গাফিলতি করেন না। বাচ্চারা অনেকেই এখনও ঘুমাচ্ছে। উনি তাদের সাথে হাত লাগিয়ে কাজ শুরু করতে লাগলেন। দুপুরে বাচ্চাদের খাবারের জন্য এত আয়োজন। বাচ্চাও আছে অনেকজন, কারণ এতিমখানাটা আসলে অনেক বড়, যার কারণে বাচ্চাদের সংখ্যা বেশি। হয়তো মামা মামি না থাকলে এমন একটা এতিমখানায় বড় হতাম, না হলে রাস্তার ফুটপাতে। সত্যি কথা বলতে কি কেউ চায় না কাউকে বসিয়ে খাওয়াতে? সত্যি কথা বলতে কি কেউ চায় না কাউকে বসিয়ে খাওয়াতে। মা বাবার মতো সবাই তো আর নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তাই কারোর অধীনে থাকলে তার কথা শুনতেই হবে। এটাই যে ভাগ্য। মা বাবার কথা আজ খুব মনে পড়ছে। তাদের মৃত্যুবার্ষিকীর কথা আমার মনেও নেই, কারণ তখন আমি খুব ছোটই ছিলাম। তাদের লাশ দেখেও বুঝতে পারিনি তারা মারা গেছে। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে যে আমার মা বাবা আর বেঁচেই নেই। আর এই বাচ্চারা, ওরা হয়তো জানেও না ওদের মা বাবাকে। বেশিরভাগই অবৈধ সন্তান হিসেবে এই সমাজের কাছে পরিচিত। এটাই তাদের ভাগ্য। ভাগ্য খুব বিচিত্র, কিভাবে চোখের পলকে বদলায় তা নিজেকে দেখে বুঝছি আমি। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম। দুপুরে আমি আর উনি মিলে সব বাচ্চাদের খাবার দিতে লাগলাম। এর একটু আগেই মিলাদ হয়েছিল। বাচ্চাদের খাবার দেওয়ার সময় হঠাৎ একটা বাচ্চা আমাকে ডাকলো, ভূতনি আপু একটু পানি দাও আমায়। আমি রীতিমতো থতমত খেয়ে গেলাম। বাকি বাচ্চারা অবাক হয়নি, যে যার মতো খাচ্ছে। কিন্তু কেন? আমি ওনার দিকে তাকাতেই দেখি মুচকি হাসছে। বাচ্চাটা আবার বলে, কি হলো ভূতনি আপু, দাও। উনি এবার একটু জোরেই হাসলো। খেয়াল করলাম আশপাশ কয়েকজন মানুষ আমাকে দেখে মুখ টিপে হাসছে। রাগে আমার শরীর জ্বলছে। আমি বাচ্চাকে পানি দিয়ে বলি, আমাকে ভূতনি কেন ডাকছো? এটা তো তোমার নাম। আই ভাইয়া আমাদের সবাইকে বলেছে তোমাকে এই নামে রাখতে। ইচ্ছে করছিল এখনই গিয়ে ওনার গলা টিপে দিতে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথা খাচ্ছেন উনি। তাকিয়ে দেখি উনি বের হচ্ছে। আমি বাচ্চাটাকে বলি, আমাকে এই নামে ডাকো না, ঠিক আছে? আপু বলো। কিন্তু একজনকে বললে কি হবে? সবাই সেই ভূতনি নামেই ডাকতে লাগলো। আমার নামটাকে উনি পুরো সবার কাছে বিলিই করেছে। আরে আমার নাম বলছি কেন? আমার নাম তো নিহা, ভূতনি না। ধুর। বাইরে বের হয়ে দেখি উনি নেই। আমি খুঁজতে থাকি। হঠাৎ উনি এই ভূতনি বলেই ডাকে।
ঘুরে তাকিয়ে দেখি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে বের করে হাসছে। আমি ওনার সামনে কোমরে হাত ধরি, বলি, আপনাকে না বলেছি বাচ্চাদের সামনে ভূতনি বলে ডাকতে না? তো আমি ডেকেছি নাকি বলো? তাহলে ওরা কিভাবে ডাকলো? তুমি তো বললে ওদের সামনে এই নামে ডাকতে না, এটাতে বলনি ওদের বলতে না। তাই আপনি সবার কাছে গিয়ে বলেছেন আমাকে ভূতনি বলে ডাকতে? খুব মানায় তোমায় এই নামে, ভূতনি। রাখুন আপনার ভূতনি। রেগে চলে এলাম ওখান থেকে। ওনাকে বলেছি ডাকতে না, আর উনি সবার কাছে গিয়ে বলেছে এই নামেই যেন আমায় ডাকে। সত্যি অসাধারণ। বিড়বিড় করে ওনাকে বকতে লাগলাম। তখন এতিমখানার একজন এসে বলল, ম্যাম, আপনার কোনো সমস্যা হয়েছে? না, না তো। আদিক্ষাতা দেখানো হচ্ছে এখন। এত অপমান করে এখন খেতে ডাকছে। যে দেখি এক প্লেট নিয়ে বসে আছে। আমি গিয়ে ওনার পাশে বসলাম। কিন্তু এক প্লেট কেন? আমি জিজ্ঞেস করলাম, আপনি খাবেন আর আমাকে কি দেখতে এখানে ডেকেছেন? ঠিক বলেছ, আমি খাবো, তুমি বসে বসে দেখো। গাধা একটা। তোমার না হাত কাটা, ভুলে গেছো? নাও হা করো। আপনি এখানে খাওয়াবেন? সবাই দেখবে। তো দেখলে কি ভাববে? ভাববে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে। নাও খাও। অপমান করতে ছাড়েন না আপনি আমায়। না, এটা বেশ লাগে আমার কাছে। নাও। বিকেলে সব বাচ্চাদের সাথে খেলছি আমি। তারা এখনো আমায় ভূতনি বলেই ডাকে। কোন ধরনের মানুষ উনি বুঝি না আমি। অসহায় মুখ করে ওনার দিকে তাকিয়ে আছি। দূর থেকে এসব দেখে হাসছে, মজা লাগছে তার কাছে। প্রায় অনেকক্ষণ খেলার পর মনে পড়ল ওদের জন্য উপহার এনেছি, তা দিতে হবে। আমি আশপাশ তাকিয়ে দেখি উনি কোথাও নেই। ওনাকে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। উনি প্রায় খায় এসব, তবে আমার সামনে না। এর গন্ধ আমার সহ্যই হয় না বলে হয়তো। এর গন্ধ আমার সহ্য হয় না বলেই হয়তো আমাকে দেখে হাতের অর্ধেক সিগারেটটা ফেলে দিলেন। কি হয়েছে ভূতনি? ওদের উপহারগুলো দেওয়া লাগবে। তুমি যাও, আমি নিয়ে আসছি। বলেই গাড়ির কাছে গেলেন উনি। সব বাচ্চাদের উপহার দিলাম। তারা অনেক খুশি। অনেকে নাচছে খুশিতে। ভালোই লাগছে এসব দেখে। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাইরে থেকে খেয়ে বাসায় আসলাম। এর মধ্যে উনি আমাকে গাড়িতে বসিয়ে কোথাও গেলেন। জিজ্ঞেস করায় বললেন কিছু কাজ ছিল তাই গেছে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। সারাদিন খাটনিতে খুব ক্লান্ত লাগছিল, খুব ঘুমও পাচ্ছিল। তাই আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বেশ ঘুমও পাচ্ছিল। তখন 10টা বাজে। আমি বিছানায় শুয়ে পড়লাম। ঘুমটা তখন মাত্র আসলো। আমি ঘুমাবো, তখন কেউ আমার বাহু ধরে টেনে তুললো। সেই কেউ শুধু একজনই, আইহান। সে আমাকে উঠিয়ে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে এত তাড়াতাড়ি শুয়ে পড়লে? মাত্র 10টা 30 বাজে। ঘুম পাচ্ছে তাই। দেখি, সরুন, ঘুমাতে দিন। কপালে হাত দিয়ে। শরীর ঠিক আছে তোমার? অনেক ভালো লাগছে, শুধু একটু ঘুমের দরকার আমার, আর কিচ্ছু না। বলেই বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মনে হলো লাইট নিভিয়ে দিয়েছেন তিনি। অতঃপর আমার পাশে শুয়ে পড়ল। সবটাই আন্দাজ, কারণ আমি ঘুম ঘুম চোখেই সব আন্দাজ করলাম। কতক্ষণ পরে উনি লাইট জ্বালিয়ে আবার আমাকে টেনে তুলল। কি শুরু করলেন আপনি? তুমি কি ঘুমিয়ে গেছো? খানিকটা রেগেই বলি। ঘুম থেকে ডেকে জিজ্ঞেস করছেন ঘুমিয়ে গেছি কি না? আরে মাত্র 11টা বাজে, এখন ঘুমিও না? মাত্র আধা ঘন্টা আগে না আপনি আমাকে উঠিয়েছেন? হ্যাঁ, কেন? কিচ্ছু না। আবার শুয়ে পড়লাম। উনি এমন কেন শুরু করেছে আমার মাথায় ঢুকছে না। আজ যা কাজ করলেন উনি, আমার মতে আমার আগেই শুয়ে পড়ার কথা তার, কিন্তু উনি শুধু ঘোরাঘুরি করছে, ঘুমানোর কোনো নামই নেই। উনি আবারও লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আমার শরীরে একটা কম্বল দিয়ে
আমি ওনার দিকে ফিরে ঘুমিয়েছিলাম। আমার মনে উনি আবারও আধা ঘন্টা পরেই আমার মুখে ফোনের লাইট ধরে বলল, ভূতনি, এই ভূতনি, ঘুমিয়ে গেছো? আমি বিরক্ত হয়ে কম্বল দিয়ে মুড়ো দিয়ে অন্যদিকে ফিরে শুয়ে থাকি। উনি উঠে আবারও আমার বাহু টেনে তুললেন, অতঃপর বললেন, এই, ঘুমিও না তুমি। আপনার কি ভয় করছে বলুন তো আমাকে? তোমার মতো একটা ভূতনির সাথে থাকতে পারি, দেখছো না তুমি? তাহলে আবার কিসের ভয়? তাহলে এইভাবে পিছে লেগে আছেন কেন? ঘুমোতে দিন না আমায়। ঘুমানো লাগবে না তোমার, ঝগড়া করো আমার সাথে। আমি হাই তুলতে তুলতে, এখন ঘুমোতে মন চাইছে, ঝগড়া করতে না। আবার শুয়ে পড়লাম। খানিকক্ষণ পরে মনে হলো উনি বিছানা থেকে নেমে বাইরে গেল। যাক, ভালোই হলো, এখন একটু শান্তিতে ঘুমাবো। ঘুমিয়েও গেলাম। উনি আবারও আমার বাহু ধরে ঘুম থেকে তুললেন। এবার আমার পাশেই বসা ছিল। এখন রাগ হচ্ছিল খুব। কিছু বলতে যাব, তার আগেই উনি আমার মুখে ভাত দিলেন আর ফোনের দিকে তাকিয়ে আছে। কিন্তু কারণটা কি? উনি কাউন্টডাউন শুরু করলো। কিন্তু কেন? আমার জানা মতে বিয়ের 6 মাস পর কেউ নাকি অ্যানিভার্সারি পালন করে। তবে আমাদেরটা মনে হয় 1.5 মাসের মতোই হবে। হঠাৎ আমার মুখ থেকে হাত সরিয়ে উনি আমার সামনে একটা কেক তুলে বললেন, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ভূতনি। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। কি বললেন উনি? আমার বিশ্বাসই হচ্ছিল না। পুরো রুম অন্ধকার, কেক থাকা মোমবাতির আলোতে আমরা দুজন দুজনকে দেখছি। উনি আবারও বললেন, হ্যাপি বার্থডে। এই ভূতনি, কি হলো? অবাক হয়ে বলি, আজ আমার বার্থডে। না, কে বলল তোমার আজ আমার বার্থডে? দেখো না, কেকে আমার নাম লেখা। আমি মজা করছি না কিন্তু। হ্যাঁ, আমি করছি। রাত 11টা বাজে, তোমার সাথে না বলো। তেতো তেতো কথা বলছেন কেন? তুমি কেন বোকা বোকা কথা বলছো? নাও, কেক কাটো। উনি উঠে লাইট জ্বালালেন। আমি আবার বলে উঠি, আপনি কিভাবে জানলেন আজ আমার বার্থডে? হুম দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। কিন্তু আমার জন্য আমার ইম্পর্টেন্ট। আরে, বিয়ের সময় দেখছিলাম তোমার কাগজপত্রে লেখা ছিল। হয়েছে শান্তি, নাও কাটো। আমি এবার কেকের দিকে তাকালাম। চকলেট কেক, কেকের উপর লেখা হ্যাপি বার্থডে মাই ভূতনি বউ। আমি কিঞ্চিত হেসে ওনার দিকে তাকালাম। উনি চোখের ইশারায় আমাকে কেক কাটতে বললেন। অতঃপর আমি কেক কাটলাম, ওনাকে খাইয়ে দিলাম, উনিও আমাকে খাইয়ে দিলেন। হঠাৎ উনি একটা প্যাকেট আমার সামনে রাখলেন। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? নিজেই দেখো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হঠাৎ উনি একটা প্যাকেট আমার সামনে রাখলেন। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? নিজেই দেখো। আমি প্যাকেট খুলে দেখি একটা স্মার্টফোন। এরকম কিছুর আশা করিনি। তবুও এটা দেখে আমার মুখে হাসি ফুটলো। উনি আমাকে বলল, পছন্দ হয়েছে? খুব সুন্দর, কিন্তু আমি তো চালাতেই পারি না। প্রথম প্রথম কেউ পারে না, আস্তে আস্তে শেখে, তুমিও শিখবে। জানি, আর এক্সপার্ট তো আমার সামনেই দাঁড়ানো। দুজনেই একসাথে হাসলাম। উনি বলে উঠলেন, জানো খুব চিন্তিত ছিলাম তোমার পছন্দ হবে কি না। আসলে আমি ভেবেই পাচ্ছিলাম কি দেব তোমায়। পরে এটার কথাই কেন জানি মনে পড়লো আমার। কেন? কখনো কোনো মেয়ের জন্য গিফট কিনেননি? হ্যাঁ, লাস্ট টাইম মার জন্য একটা শাড়ি কিনেছিলাম। আর আপু? ওকে খুশি করার জন্য এক গাদা চকলেটই যথেষ্ট। সেটা দিলেই ও খুশিতে নাচতে থাকবে। কিন্তু জানো, আমি ইচ্ছে করেই তোমার জন্য চকলেট আনিনি। কেন? তুমি যেই মাঝে মাঝে তোমাকে কোলে নিতে হয়, চকলেট খেয়ে তখন ওজন বেড়ে গেলে সমস্যা। কি? হ্যাঁ। আচ্ছা, আমি এখন ঘুমাবো। গুড নাইট। শুয়ে পড়লাম আবারও।
মনে হচ্ছে এবার ভাগ্য ভালো, কারণ উনি আমাকে আর ডেকে তুলেননি, চলে গেল। কেন জানি খারাপ লাগছিল। উনি এত কিছু করলেন আর আমি আবার শুয়ে থাকবো। উঠতে যাব, তাকিয়ে দেখি উনি আমার সামনেই দাঁড়ানো। খানিকটা অবাক হলাম। ওনার হাতে 2 কাপ চা। আমাকে বলল, ওঠো, এই নাও চা। আপনি বানিয়েছেন? কি মনে করো তুমি আমাকে সামান্য চা বানাতে পারি না নাকি? হেসে বললাম, সামান্য চা বানাতে পারেন, তবে খিচুড়ি না। উনি রেগে চলে গেলেন। আমি ওনার পিছু পিছু গেলাম। বেলকনিতে আসলেন উনি, বেড়ার সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। আমি দোলনায় গিয়ে বসলাম। উনি 1 কাপ চা আমার দিকে ধরলেন। আমি সেটা নিয়ে চুমুক দিয়ে বললাম, বাহ, বেশ বানিয়েছেন তো আপনি। দেখলে, তোমার থেকেও ভালো বানিয়েছি। যখন বানাতেই পারেন, তাহলে আমাকে কখনো বানিয়ে খাওয়ালেন না কেন শুনি? হুম হুম। ভালো কিছু সবসময় না পাওয়াই ভালো, কথাটা জানো? ইস, যদি প্রতিদিন আমার জন্মদিন হতো, তাহলে নিশ্চিত আপনি আমাকে চা বানিয়ে খাওয়াতেন, তাই না? হেসে বললেন। এটা তোমার মতো বাচ্চা ভতনি ছাড়া কেউই ভাবতে পারে না। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা থাকলো। উনি চায়ে চুমুক দিচ্ছে আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে, আর আমি ওনাকে দেখছি। আমার জন্মদিন আজ পর্যন্ত কেউ মনেই রাখেনি, আর উনি কিভাবে অনায়াসে তা মনে রাখলেন। নীরবতা ভেঙে বলি, আপনি বারবার আমাকে ঘুম থেকে ডাকলেন কেন? তুমি যেই ঘুম দাও, পরে ডেকে তোলা মুশকিল, তাই। তাই বলে আধা ঘন্টা পর পর আমার মনে হয় আপনি ঘুমিয়ে পড়তেন, তাই। না, আমি একটু নার্ভাস ছিলাম। কেন? এই প্রথমবার কোনো মেয়েকে বার্থডে উইশ করলাম, তাই। ওহ, তো চা বানালেন কেন? ভাবলাম আজ সারা রাত তোমার সাথে গল্প করব, তাই। হেসে বলি, আপনার সাথে আমার ঝগড়া ছাড়া কিছুই হবে না। আজ হবে। আর 1 কাপ চা খাবা? আপনি বানাবেন? নিয়ে আসছি। আচ্ছা, আমি আসছি। প্রায় চা বানিয়ে কিছুক্ষণ পর আমরা আবার বেলকনিতে এসে দাঁড়াই। ওনার তখনকার কথায় আমার জানতে খুব ইচ্ছে করছে উনি কি বলবেন। আমিও আগে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি, কি হলো বলুন, কি বলবেন? চায়ে চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আকাশ আর ইতির ব্যাপারে কথা বলবো। ওনার কথায় রীতিমতো চমকে উঠলাম। একদম বাকরুদ্ধ আমি। কি বলছেন উনি এসব? আমি কিছু বলার আগেই উনি আবারও জিজ্ঞেস করে, ইতির কি কাউকে পছন্দ? মাথা নাড়ালাম। উনি কপাল কুঁচকে আমাকে জিজ্ঞেস করে। কাকে? চোখ বন্ধ করে চায়ের কাপে চুমুক দিয়ে বলি, আকাশ ভাইয়াকে। শান্তভাবেই বলে, তাহলে আমার ধারণা ঠিক? ধারণা ঠিক মানে? কি ধারণা করলেন আপনি? এই যে ইতি আকাশকেই পছন্দ করে। আপনি কিভাবে বুঝলেন? আকাশ আমায় বলল। কি বলল? এই যে ইতি মাঝে মাঝে আকাশকে কল করে, কথা বলে। আর ওর হাবভাব দেখে মনে হচ্ছে কিছু তো গোলমাল আছে। পছন্দ করা কি গোলমাল? না, ভালোবাসলে মানুষ গোলমাল করে, এটাই স্বাভাবিক। ভালোবাসার উপর পিএইচডি করেছেন মনে হচ্ছে, না কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা নেই, তবে পিএইচডি করারও প্রয়োজন নেই, এটা দেখলেই বোঝা যায়। অভিজ্ঞতা নেই কে বলল? এত তাড়াতাড়ি ক্রাশকে ভুলে গেলেন? আমার কথায় উনি গরম চা খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেললো। আমি হাসতে থাকলাম। উনি বললেন, তুমি পারো বটে, কিসের মধ্যে কি? ইস, কি হাসি, কতটা খুশি হয়েছে পুতনি। এবার হাসি থামিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা এখন আকাশ ভাইয়ার কথা বলুন, উনি কাউকে ভালোবাসে? হ্যাঁ, বাসে। নিশ্চয়ই টিনা বা আনিকা হবে। ইতি বান্ধবী? তোমার কপাল পুড়ল। জিজ্ঞেস করি, কাকে? আমার শালিকে। অবাক হয়ে বলি, আপনার শালিকে? আর আমার তো কোনো বোন নেই। আছে আছে। ইতি? উনি মাথা নাড়ালেন। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। মানে কি বলবো বুঝেই উঠতে পারছি না। এতটা মিল থাকে কিভাবে? ইতি জানলে নিশ্চিত নাচা শুরু করে দিতে এতক্ষণে। উনি শান্ত গলায় বললেন। অবাক হলে? মাথা নাড়ালাম। আমি কিন্তু হইনি। কেন? কারণ আমি তোমার মতো বাচ্চা না।
আমি মুখ ফুলিয়ে চা খেতে থাকি। ভোর অবধি এখানেই বসেছিলাম আমরা। গল্প হয়নি নিশ্চিত, তবে ঝগড়া নিশ্চিত হয়েছে। 5টার দিকে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছিল, সারা রাত ঘুমাইনি বলে। উনিও এসে ঘুমিয়ে পড়ে। প্রায় ঘন্টা 3 পর উনি আবারও আমাকে ডেকে তোলেন। আমি ঘুম ঘুম চোখে ওনার দিকে তাকিয়ে আছি। দেখি বাইরে যাবার জন্য উনি একেবারে রেডি হয়ে আছেন। জ্যাকেট পরতে আমাকে বললেন, তৈরি হয়ে নাও, বেরোতে হবে আমাদের। হাই তুলতে তুলতে, কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে, আমি বাইরে যাচ্ছি। উনি চলে গেলেন। অতঃপর আমি আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। এখন ঘুম ছাড়া কিছুই করতে মন চাইছে না। ওনার ইচ্ছে হলে উনি একা যাক। কিছুক্ষণ পর মনে হলো আমার শরীরে ঠান্ডা পানি পড়েছে। এর শীতের মধ্যে ঠান্ডা পানি। আমি লাফিয়ে উঠি, দেখি গ্লাস নিয়ে উনি দাঁড়িয়ে আছে। সেই লেভেলের একটা ধমক দিলেন আমায়। আমি কখন জাগিয়ে দিয়ে গেছিলাম? আমি আবার ঘুমোলে কেন তুমি? আমি আমি ধমক দিয়ে রাখো, আমি ওঠো তাড়াতাড়ি করে। অনেকদিন পর ওনার ধমক খেলাম, তাড়াতাড়ি করে উঠে পড়লাম। মার খাওয়ার কোনো শখ নেই, অবশ্য উনি মারবেনও না, কিন্তু খুব ভয় করছে। দেখে মনে হচ্ছে আগের স্বভাবে ফিরে আসছে। ইস, স্বভাব কেন এত ক্ষণস্থায়ী? আর একটু থাকতো ওই স্বভাবটা। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দরজায় উকি দিলাম, না, উনি নেই। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। মন চাচ্ছে এখন আবার একটু ঘুমিয়ে থাকি। হঠাৎ দেখি বিছানার ওপর একটা শাড়ি, নীল রঙের একটা শাড়ি। শাড়ির অপর পাশে একটা চিরকুট, বেশ কিছু চুড়ি, কানের দুল আর কিছু চকলেট ছিল। চিরকুটও লেখা ছিল, ভূতনি, শাড়িটা পরে বাইরে চলে আসো। খবরদার, যদি আবার ঘুমিয়েছো তাহলে সোজা পুকুরে দিয়ে ফেলবো তোমায়, বুঝলে? তার চিরকুট পরে হেসে দিলাম। উনি জানতেন আমি আবার ঘুমাতে যাব। শাড়িটা হাতে নিলাম। কোনো শাড়ি জানি না, এসব ধারণা আমার নেই। তবে শাড়িটার সূক্ষ্ম কিছু কারুকাজ দেখে মনে হচ্ছে এখানকার দোকান থেকেই কিনেছেন, কারণ কারুকাজটা স্থানীয়। কিছু নীল রঙের রেশমি চুড়ি, ছোট্ট নীল রঙের ঝুমকো। আমি চকলেট খেতে খেতে শাড়ি পরতে শুরু করি। সেদিনের ঘটনার পর আমি ঘরে তৈরি হলে উনি আর রুমে আসেন না। যদি থাকেও তাহলে বাইরে চলে যান। এগুলো যে আমার জন্মদিনের উপহার। আয়নায় নিজেকে দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই প্রথম নিজের স্বামীর কাছ থেকে উপহার পেলাম। ভাবতেই আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। চুলগুলোর মাঝে সিথি করে ছেড়ে দিলাম। চোখে হালকা করেই কাজল দিলাম, আর কিচ্ছু না। শীত করছিল, তবুও পশমি কাপড় পরলাম না, কেন জানি ইচ্ছে করছে না। অতঃপর বেরিয়ে আসলাম। এসে দেখি উনি গাড়ির ওপর আসন পেতে বসে মনের সুখে ফোন টিপছে। আমার চুড়ির আওয়াজে আমার দিকে তাকালেন। আমাকে দেখে হাসলেন না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। কারণটা আমি বুঝিনি, ভালো লাগছিল না আমায়। ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন, কারণটা আমি বুঝিনি, ভালো লাগছিল না আমায় নাকি? উনি হুট করে গাড়ি থেকে নেমে গাড়ির মধ্যে কি জানি খোঁজাখুঁজি করছে। আমি কিছু জিজ্ঞেস করব দেখি উনি বাইরে এসে আমার কাছে আসলেন, আর হাতে একটি টিপের পাতা, একটা ছোট্ট নীল রঙের টিপ উনি আমার কপালে লাগিয়ে দেন। ওনার স্পর্শ আমি খানিকটা ভড়কে গেলাম। উনি হেসে বলে উঠলেন, প্যাকেটে ছিল, হয়তো পড়ে গেছে। আপনি কাল এইসব কিনেছেন? কাল কিনেছি, কিন্তু অর্ডার আগেই করেছিলাম। কেমন লাগছে আমাকে? হেসে বললেন। পুরোই ভূতনি। ওনার হাসি দেখে আমি কিঞ্চিত হাসলাম। উনি গাড়িতে বসতে বললেন, আমি গাড়িতে বসলাম। অতঃপর উনি গাড়ি চালাতে শুরু করেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? উনি বললেন, চা বাগানে। চা বাগান? সামনে একটা চা বাগান আছে, মালনিসরা যে চা বাগান, খুব সুন্দর জায়গাটা। চাইছিলাম একটু সকাল সকাল যাব, কিন্তু তোমার জন্য পারলাম না। কি ঘুমাও তুমি? বেশ করেছি, কাল রাতে আপনার জন্য ঘুমাতেই পারিনি। সারা রাত ঝগড়া করলেন আমার সাথে। আপনি? শুধু কি ঝগড়া করেছি নাকি, কাজের কথাও বলেছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি।
এই কথা দুবার রিপিট করো কেন? আমার ইচ্ছা, আপনার কি? কচু, হাসা বন্ধ করো। এখন বলো কি করতে হবে, ভেবেছো কিছু? ভাবার কি আছে? আকাশ ভাইয়া ইতিকে প্রপোজ করে ফেলবে, শেষ। প্রপোজ করা মুখের কথা না, বুঝলা? না, বুঝলাম না। তুমি বুঝবেও না, বাচ্চারা এত কিছু বোঝে না। হ্যাঁ, আর আপনি তো বুড়ো, আপনি বুঝবেন না তো কে বুঝবে শুনি? হুম হুম। তুমি আমাকে বুড়ো বললে? কোন দিক দিয়ে আমাকে তোমার বুড়ো মনে হয়? মুখ ভেঙচি দিয়ে বলি, নিজেকে খুব হ্যান্ডসাম ভাবেন তাই না? কিন্তু আপনি মোটেও হ্যান্ডসাম না, বুঝলেন? না, বাচ্চাদের কথায় এত কান দেই না আমি। সত্যি কথাই কেউ দেয়ও না। ঝগড়া করো না তো। এটাই, ঝগড়া করিয়েন না, ঠিক মতো গাড়ি চালান, শেষ দুজনের নাম মরে ভূত হয়ে যাই। তুমি তো আগে থেকেই ভূতনি। আচ্ছা ভূতনি, শোনো। কি? আচ্ছা, আকাশ প্রপোজ করলে ইতি রাজি হবে তো? হবে না কেন? না হওয়ার কোনো কারণ আছে নাকি? তবুও তোমাদের মেয়েদের মন বোঝা বড় দায়। ও আচ্ছা, আপনারা ছেলেরা তো সাধু না? হুম হুম। ইস, কি ঝগড়া করতে পারো তুমি। আপনি কি কম নাকি? তোমার সাথে থাকতে থাকতে এখন ঝগড়া করা শিখে গেছি। বেশ তো, ভালোই হলো, জীবনে একটা ভালো কাজ করলাম। ঝগড়া শেখানো ভালো কাজ না। ইম্পর্টেন্ট এটা না আপনি কি শিখেছেন। ইম্পর্টেন্ট এটা আমি শিখাতে পেরেছি। কত হাসো তুমি। হাসলে মন ভালো থাকে, বুঝলেন? আপনার মতো গোমরা মুখ না আমি। উনি আর চোখে আমার দিকে তাকালেন। চা বাগানে যাবার আগে আমরা রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা করলাম, অতঃপর আমরা চা বাগানে প্রবেশ করলাম। প্রত্যেকটা ভাগ ভাগ কিছু স্থানীয় লোক চা পাতা তাদের ঝুড়িতে নিচ্ছে। আমি এসব দেখছি, খুব মনোমুগ্ধকর জায়গাটা, আর বিশালও অনেক বড় চা বাগান এটা। আমি ঘুরছি আর উনি আমার সাথে সাথে হাঁটছে। হাঁটতে ভালোই লাগছে। এরকম পরিবেশ সবসময় পাওয়াই যায় না। ঠান্ডা বাতাস বইছে, তবে রোদও আছে, কিন্তু রোদের তাপটা এত না, তবুও শীত করছে। উনি নিজের জ্যাকেটটা খুলে আমার গায়ে দিয়ে দেন। আমি না বললে উনি বললেন, আমার শরীরের আরেকটা গেঞ্জি আছে, তুমি পরো এটা। এত শীত আপনার? কেন, এতেও কি সমস্যা? না, সমস্যা হবে কেন? বেশি দূরে যাবে না, আর একলা তো কোথাও যাবে না, বুঝলে? হুম, বাচ্চা না আমি, জানি সব কিছু। জানো বলেই বারবার বলতে হয়। হঠাৎ ওনার একটা ফোন আসে। উনি কথা বলতে বলতে অন্যদিকে চলে যায়। আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসি, প্রায় অনেকটা দূরে আসি ওনার কাছ থেকে। এখানে সবটাই টিলার মতো উঁচু। আমি সেই উঁচু জায়গাটাই উঠলাম। সেখান থেকে পরিষ্কার আকাশটা দেখতে লাগলাম। প্রায় অনেকক্ষণ হলো আমি একাই ঘুরছি। আমার ধারণা উনি আমাকে খুঁজে বের করবেন, তাই আমি নিজের মতোই করেই ঘুরছি। হঠাৎ পেছন থেকে কেউ কাঁপা কাঁপা গলায় বলল, নিহা। গলাটা খুব পরিচিত। এটা আইহান এর গলা। আমি সাথে সাথে পেছনে ঘুরলাম, ওনার দিকে তাকিয়ে অবাক হলাম। এখানে এত ঠান্ডার মধ্যে উনি ঘেমে পুরো একাকার। ওনার চুলগুলো এলোমেলো, চোখ কেমন স্থির, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। আমি ভয় পেয়ে গেলাম। হুট করেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। ওনার এমন কাজে আমার চক্ষু তো পুরো চড়ক গাছ। হতবুদ্ধির মতো দাঁড়িয়ে আছি। ওনার প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। আমি ভয় পেয়ে গেলাম। হুট করেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। ওনার এমন কাজে আমার চক্ষু পুরো চড়ক গাছ। হতবুদ্ধির মতো দাঁড়িয়ে আছি। ওনার প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলেন আমায়। ওনার স্পর্শে আমার সারা শরীর কাঁপতে লাগলো। এখনো জড়িয়ে রেখেছেন উনি আমাকে। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কেমন জানি বাকরুদ্ধ হয়ে আছি।
ওনার এই স্পর্শ আমার চঞ্চলতা বাড়িয়ে দিচ্ছে। এই প্রথম আমাকে ছুঁয়েছেন তিনি। আমার কাঁপাকাঁপি যেন আরও বেড়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় ওনাকে ডাকলাম, আইহিয়ান। আমার আওয়াজ শুনে উনি এবার আমাকে ছেড়ে দিলেন। কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমি ওনার চোখে যেন ভয় দেখতে পাচ্ছি। সেটা কি আমাকে হারানোর? জানি না, তবুও এটাই মনে হচ্ছে আমার। আমি তাকিয়ে আছি ওনার চোখে। হঠাৎ উনি আমার হাত ধরে আমাকে একটা ধমক দিলেন। ওনার ধমকে আমার ভাবনার ছেদ ঘটলো। লাফিয়ে উঠলাম। অতঃপর উনি বলতে শুরু করলেন, এখানে কি করছো তুমি? বলেছিলাম না আমার সাথে সাথে থাকবে। একা একা এত দূরে কেন এসেছো? জানো, পাগলের মতো খুঁজছিলাম তোমায়। ওনাকে দেখেই মনে হচ্ছিল কিছু খুঁজছিল। সেটা যে আমাকে এতক্ষণে বুঝলাম আমি কিছু বলতে যাব এই আগে উনি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন আর বলতে থাকলেন, অনেক হয়েছে, আর ঘোরা লাগবে না। এখন সোজা বাসায় যাব, একদম ঢাকায়। কি? কথা বলবা? একদম চুপচাপ চলো আমার সাথে। ওনার এমন ধমকানিতে আমি আর কিছুই বললাম না। উনি আমাকে ধরে গাড়ির কাছে নিয়ে গেল। দূরে অনেক ভিড়, অনেক মানুষ। দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে ওখানে। আমি ওনাকে জিজ্ঞেস করি, ওখানে কিছু হয়েছে? আমার এমন কথাই উনি আমার হাত আরও শক্ত করে ধরলেন, কিন্তু আমার কথার জবাব দিলেন না। আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন। আমি আবার জিজ্ঞেস করি, আমার মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। গাড়িতে বসে, চুপ করো তুমি। এত বকবক করো কিভাবে? মুখ ব্যথা করে না তোমার? বুঝলাম না এমন কি বললাম যার জন্য এত ধমকানি শুনতে হচ্ছে আমাকে। চুপ হয়ে গেলাম। উনি গাড়ি চালাতে শুরু করলেন। গাড়ি ওই ভিড়ের পাশে দিয়ে গেলেন। আমি গাড়ি থেকে একটু দেখলাম একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শাড়ি পুরো আমার শাড়ি, একই রকম। দেখে মনে হচ্ছে যেন এটা আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি একটিবার আমার দিকে তাকিয়ে আবার ড্রাইভে মনোযোগ দিলেন। আমি এবার বলতে শুরু করি, দেখলেন আপনি, ওনার আর আমার শাড়ি পুরো একরকম, মনে হচ্ছে যেন আমি। উনি শান্ত গলায় বললেন, তুমি এই শাড়ি আর কখনো পরবে না। আমি অবাক হয়ে বলি, কি? কেন? আপনি জানেন এই শাড়িটা আপনার দেওয়া প্রথম গিফট। পরবো না কেন? বলেছি তাই। বাসায় গিয়ে চেঞ্জ করে ফেলবা। মানে কি ফেলবো কেন? নষ্ট হয়েছে নাকি শাড়িটা? কত সুন্দর একটা শাড়ি, এক্কেবারে নতুন। আমি বলেছি তাই। নতুন এমন 10টা কিনে দেব, এটা পরবা না, ব্যাস। আরে এটা কেমন যুক্তি? উনি কোনো কথা বললেন না। কেন জানি মনে হচ্ছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন উনি। আমি আর কথা বাড়াইনি। আজব তো, উনি বললেই কি ফেলে দেব নাকি? কখনো না। আমাকে নিয়ে বাসায় আসলেন। অতঃপর আমাকে সব গোছাতে বললেন, কারণ আমরা নাকি এখনই ঢাকায় রওনা দেব। আমি অনেকটা অবাক হলাম। কি বলছেন কি উনি? এখনই ঢাকায়? কিন্তু আমাদের আরও কিছুদিন থাকার কথা ছিল এখানে। তাহলে? তবুও ওনার কথায় রাজি হলাম। সব গোছগাছ করলাম। গোছানোর কিছুই নেই, কারণ সব ব্যাগেই ছিল। তবুও একটু চেক করলাম। ওনার জ্যাকেট এখনও আমার শরীরে। কেন জানি খুলতেই ইচ্ছে করছিল না। এমন সময় দাদু এলেন। উনি দাদুর সাথে কথাবার্তা বললেন। দাদু আমাদের যেতে দিতে চাইলেন না, কিন্তু উনি এক কথা নিয়েই বসে আছে। রাগে শরীর জ্বলছে আমার। আমি গিয়ে বলি ব্যাগ আনতে। সব গোছানো হয়েছে। উনি আমার দিকে তাকিয়ে যেন রেগে গেলেন। হুট করেই আমাকে ঘরে টেনে নিয়ে এলেন। বললাম না এই শাড়ি চেঞ্জ করোনি কেন? বাসায় গিয়ে কি করব? এখন চলুন। না, এখনই করো। পাগল হয়ে গেলেন নাকি আপনি? কখন থেকে পাগলামি করেই যাচ্ছেন। কি হয়েছেটা কি আপনার? নিহা, কথা বাড়িও না। যেটা বললাম সেটা করো। না, আগে আপনি আমাকে বলুন হয়েছেটা কি? এত তাড়াহুড়ো কেন করছি আমরা? কারণটা কি? নিহা, কি নিহা? কিছুই শুনবো না আমি। আপনি যতক্ষণ না বলছেন
কি হয়েছে? আমি কিছুই করব না, ব্যাস বলেই খাটে বসে পড়লাম। উনি আমার দিকে কেমন করে জানি তাকিয়ে রইলেন, অতঃপর চোখ সরিয়ে বেরিয়ে যেতে নিলেন। ঠিক তখন বলে উঠি, আপনি কি ওই মহিলাকে আমায় ভেবেছিলেন? আমার কথা শুনে উনি মুহূর্তেই থেমে গেলেন, আবারও ঘামতে শুরু করলেন। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি আবার বলি, কি হয়েছিল তখন? আপনি হঠাৎ এত উত্তেজিত কেন হলেন? উনি আমার কাছে এসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তখন কথা বলা শেষ করে একটা গাড়ির আওয়াজ পাই আমি। কি হয়েছে জানতে সেখানে গিয়ে দেখি কতজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শাড়ি তোমার মতো। খানিকক্ষণের জন্য মনে হলো এটা তুমি। আমি কিছুক্ষণ ঠায় সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার কাছে লাগছিল যেন সব কিছু থমকে গেছে। সময়টা যেন ওখানেই শেষ। নিস্তব্ধ হয়েছিলাম। হঠাৎ কেউ এসে ওনার মুখ ঘোরালেন। তখন বুঝলাম ওটা তুমি না। কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। হুট করেই মনে পড়ল আমার কাছে তুমি নেই। পাগলের মতো খুঁজতে থাকলাম তোমাকে। অনেক খোঁজাখুঁজির পর যখন তোমাকে পেলাম তখনও বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল মনের ভুল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি কপাল কুঁচকে তাকিয়ে আছে। বিশ্বাসই হচ্ছিল না উনি আমাকে এরকমভাবে খুঁজছিলেন। আমি দাঁড়িয়ে বলি, সত্যি আপনি এমনভাবে খুঁজছিলেন আমায়? উনি এবার আমার কান মলে দেয়। আমি চিৎকার করে উঠি, আম্মু কি করছেন? ব্যথা লাগছে তো। লাগুক, মজা নিচ্ছ তুমি? জানো কি কষ্ট হয়েছিল আমার? মুখ ভেঙচি দিয়ে বলি, মজা কেন নেব? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আপনি আমায় খুঁজছিলেন। না হলে নাই। একটা কথা কি জানো, সব দোষ তোমার। আমার সাথে না থেকে একা একা ঘুরছো কেন? বেশ করেছি, আপনাকে ছাড়া একা একা ঘুরতে ভালোই লাগছিল। ভালো লাগা বের করেছি। ঘোরাঘুরি বন্ধ, এখন বাসায় যাবা। এটাই পারবেন শুধু? ভালোই হতো আমি মরে গেলে আপনার জ্বালানি সহ্য করতে হতো না আর। আমার কথায় উনি অসহায়ভাবে আমার দিকে তাকালেন, অতঃপর কিছু না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। আমি ওনার পিছু পিছু গেলাম। দাদুকে বিদায় দিয়ে অবশেষে বের হলাম আমরা। উনি গাড়ি ড্রাইভ করছেন, আমি বসে আছি। দুজনের মাঝে নীরবতা। কেমন গম্ভীর হয়ে আছেন উনি। নীরবতা ভেঙে বলি, কি হলো? কিছু বলছেন না যে? তুমি শাড়িটা চেঞ্জ করলে না? আরে রাখুন, ভাগ্যে যা আছে তাই হবে। শাড়ির জন্য কখনো কিছু হয় না, বুঝলেন? উনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আবার নীরবতা কাজ করলো। আমি আবার বলে উঠি, আচ্ছা এই টপিক বাদ দিন, আমার কথা শুনুন। ঢাকা গিয়েই ইতিয়ার আকাশের কাজটা সেরে ফেলতে হবে। এত তাড়া কেন?